ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন সবাই? কি ব্যাপার, মানুষ কম কেন এত? ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, সবাই ভালো আছেন? লাস্ট ক্লাসে আপনাদেরকে কিছু ম্যাথস দিছিলাম, আপনারা অনেকেই করেন নাই, সত্য কথা যেটা, ঠিক আছে? কেন করেন নাই আমাকে একটু জবাব দেন তো সবাই। গুড মর্নিং ভাইয়া, আমার কথা কি ঠিকভাবে শোনা যাচ্ছে এবং বোর্ড কি ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন, ঠিক আছে? সেই সাথে আরেকটা জিনিস বলে দেই, আজকে আমরা দেখছেন তো অনেক কিছু লিখে রাখছি, কারণ হচ্ছে যে দেখা যায় যে ক্লাসের মাঝখানে প্রশ্ন লিখতে গেলে অনেক সময় চলে যায়। তো আমি আগে থেকে আজকে কিছু প্রশ্ন লিখে রাখছি, তো আমরা একটু ওয়ার্ম আপ করবো, মানে নেক্সট ক্লাসে আমরা যা পড়ছি সেটার উপর ডিপেন্ড করে কিছু কোশ্চেন আসছে বিভিন্ন জায়গায়, সেগুলো দেখবো। প্লাস হচ্ছে কিছু কোশ্চেন একটু ব্যতিক্রম হইতে পারে, সেগুলো ভাইয়া কালেক্ট করছি বিভিন্ন জায়গা থেকে। তো এই জিনিসগুলো আজকে আমরা দেখব। তো আপনারা মেক শিওর, এটা শিওর করেন যে আপনাদের হাতের সামনে খাতা আছে, কলম আছে এবং ক্যালকুলেটর আছে। সবাই যদি রেডি থাকেন আমরা ইনশাল্লাহ শুরু করে দিব এখনই, ঠিক আছে? সবাই রেডি তো? রেডি হলে আমাকে একটু জানান, জি ভাইয়া রেডি আছি, তাহলে হচ্ছে যুদ্ধে নেমে যাব। কোথায়? ক্লিয়ার ক্লিয়ার, ওকে ফাইন। তো লাস্ট ক্লাসে আপনাদেরকে তো অনেক অঙ্ক করাইছি, তাই না? বা অনেক না করাই, কিছু কাজ দিয়ে দিছিলাম, যেগুলো করাইছি। তো আপনারা এখন একটা কাজ করেন, প্রথমত এই অঙ্কটা করা শুরু করেন সবাই। হ্যাঁ, কি বলছো? ওয়ার্ম আপ করবো, যে আমরা সহজ কিছু ম্যাথ দিয়ে আমরা হালকা করে জটিল কিছু ম্যাথ করে ফেলবো, ঠিক আছে? তো এখন প্রথম ম্যাথটা কি বলছে? 0.5 মিটার দীর্ঘ ও 0.2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট সিলিন্ডার আকৃতির তারের দৈর্ঘ্য চাপ প্রয়োগ করে 3 মিলিমিটার বৃদ্ধি করা হলো, ঠিক আছে? তো বলছে যে পীড়নের মান কত যখন ইয়াংয়ের গুণাঙ্কের মান 3 × 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? এটা চিটাগাং ইউনিভার্সিটিতে 10-11 সালের অ্যাডমিশন প্রশ্নে আসছে। তো প্রথমত আপনারা সবাই এটা সলভ করে ফেলে আমাকে উত্তর দেন, আমি দেখি। গত ক্লাসে এগুলো করানো হয়েছে, বাড়ির কাজ দেওয়া হয়েছে, যারা করছেন দেখছি সবারটা হয়েছে আল্লাহর রহমতে। এখন আপনারা আমাকে এই অঙ্কটা করে দেন, খুবই সহজ একটা অঙ্ক, করে ফেলেন। আচ্ছা, আমি একটু সহজ করি যে এটা কিভাবে করব। কি বলছে আমাকে? পীড়নের মান কত, তাই না? ইয়াংয়ের গুণাঙ্ক দেওয়া আছে। তো আমরা ইয়াংয়ের গুণাঙ্কের সূত্রটা কি জানি? y = f/a ইন্টু কি, আচ্ছা এইভাবে না লিখি, y = কি, দৈর্ঘ্য পীড়ন বাই দৈর্ঘ্য বিকৃতি মানে কি l/l। তো আপনাকে কি বলছে? y এর মান দেওয়া আছে, পীড়নের মান বের করতে বলছে, তাহলে পীড়ন = কত আসবে? পীড়ন আসবে হচ্ছে y × l/l। সহজ জিনিস, y এর ভ্যালু দেওয়া আছে, l এর মান দেওয়া আছে, বড় l এর মান দেওয়া আছে, সবই দেওয়া আছে, ঠিক আছে? তো আপনারা আমাকে একটু জিনিসটা বের করে দেন দেখি, পীড়নের মান কত আসে বলেন। আল্লাহ, দ্রুত, ঠিক আছে? এককগুলা ঠিকভাবে করবেন। দেখেন আপনাকে কি দেওয়া আছে, আদি দৈর্ঘ্য, বড় এল এর মান কত দেওয়া আছে? 0.5 মিটার। ছোট এল কি? ছোট এল মানে হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু? 3 মিলিমিটার। তাইলে ভাইয়া এখানে 0.2 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট কেন বলছে? আসলে ভাইয়া সেটার কোনো দরকার নাই, ঠিক আছে? 0.2 মিটার ব্যাসার্ধ এমনিই বলে দিচ্ছে, অ্যাডমিশনের প্রশ্ন তো একটু এদিক ওদিক দিচ্ছে যাতে পোলাবেনের মাথা ঘুরায়। তো আপনাকে এল এর মান কত দেওয়া আছে? 3 মিলিমিটার। তো 3 মিলিমিটারকে আপনি কিসে নেবেন? মিটারে নেবেন। 3 × 10⁻³ মিটার। উত্তরটা বলেন আমাকে সবাই। পীড়নের মানটা খুবই সহজে চলে আসার কথা। কিরে, একজনও করে নাই? নাকি আমার লোড হয় না? 1.8 × 10⁹ একজন করে ফেলছেন, ভেরি গুড। 1.8 × 10⁹ এটা কি পীড়নের মান না? পীড়ন কি? পীড়ন হচ্ছে আপনার f/a, তার মানে এটার একক কি হবে? নিউটন পার মিটার স্কয়ার দিলেও হবে, বা এটার একক কি? প্যাসকেল দিলেও হবে, যেটা আপনার অপশানে থাকবে সেটা দিবেন, ঠিক আছে? তো আশা করি সবাই পারছেন। তো আমাদের প্রথম অঙ্কটা শেষ, ঠিক আছে? দেখেন খুব সহজ একটা প্রশ্ন আসছে। হ্যাঁ, প্রথম অঙ্কটা আমাদের শেষ।
দেখি আর কেউ কি কিছু জানাইছেন কিনা আমাকে, সবাই একটু রেসপন্স করেন, আমরা একটু রেসপন্স করে শুরু করি। হ্যাঁ, সবাই রেসপন্স না করলে আসলে হবে না। তো এখন দেখেন সেকেন্ড অঙ্কটা কি বলছে, একটি তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তুকে বেঁধে আমি কি করতেছি, ঘুরাইতেছি। ঠিক আছে, একটা তারের এক প্রান্তে 10 কেজি ভরের একটা বস্তু, এই যে একটা তার আছে, এখানে 10 কেজি ভরের একটা বস্তু আছে, এটাকে আমি এভাবে কি করতেছি, ঘুরাচ্ছি। হ্যাঁ, এভাবে ঘুরাইতেছি, এর গতিপথ এটা। তো এখন বলছে এই তারের যেই দৈর্ঘ্য, সেই দৈর্ঘ্যটা হচ্ছে 0.3 মিটার। ঠিক আছে, এবং তারের যে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল, সেই এর ভ্যালু কত, 10⁻6 মিটার স্কোয়ার। ঠিক আছে, আবার এটা পীড়নের মান দেওয়া আছে, তো সব কিছু ডেটা দেওয়া আছে। এখন আপনাকে বলছে কি অসহ ওজন কত। ঠিক আছে, প্রথমে বলছে কি অসহ ওজন কত, দ্বিতীয়ত আপনাকে বলছে কি সর্বোচ্চ কৌণিক বেগ এখানে কত হইতে পারে। দেখি সবাই একটু করেন তো, আমাকে একটু জানান দেখি আপনারা পারেন কিনা। খুব সহজ অঙ্ক, আগের মতোই। ঠিক আছে, যেহেতু তার বলছে, তার মানে কি তার দৈর্ঘ্য আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল আছে, তার মানে তার ক্ষেত্রে যেই গুণাঙ্ক হবে সেটা ইয়াংয়ের গুণাঙ্ক হবে। এখানে কোনো আয়তনের কাহিনী নেই, বা হচ্ছে কোনো কোণ বা ব্যবর্তনের কোনো কাহিনী নেই, এখানে ডাইরেক্ট কি ইয়াংয়ের গুণাঙ্ক কাজে আসবে। ঠিক আছে, তো ইয়াংয়ের গুণাঙ্ক যদি কাজে আসে, আমাকে কি বলছে, ওয়াই ইকুয়াল টু কি হইতে পারে, ওয়াই এর সূত্রটা কি F/A ইন্টু L/L। এরকমই তো আমার ঘটনা, তাই না? এরকমই তো হওয়ার কথা। এখন আপনাকে দেখেন, এটাও লাগবে না, আপনাকে পীড়ন দেওয়া আছে, তো পীড়ন ইকুয়াল টু কি F/A। এখন দেখেন F ইকুয়াল টু কি mg না, আর mg মানে কি ওজন না, mg মানে কিন্তু ওজন। অসহ ওজন মানে কি, অসহ বলের প্রভাবে। ঠিক আছে, অসহ বলটা কি, অসহ বল বা অসহ ভার বা অসহ ওজন সবগুলাই হচ্ছে সেম কথা। অসহ বলটা কি, সর্বনিম্ন যে বলের প্রভাবে কোনো একটা বস্তু ছিঁড়ে যায়। ঠিক আছে, তার মানে আপনাকে এই এফ এর ভ্যালুটা ইকুয়াল টু কি, এই এমজির ভ্যালু, এমজির ভ্যালু ইকুয়াল টু কি, এই ডব্লিউ এর ভ্যালু। ঠিক আছে, তার মানে আপনি এফ এর ভ্যালুটাই কি আপনার অসহ বলটা প্রদর্শন করবে। তো আপনি পীড়নের মান জানেন, এর মান দেওয়া আছে 10⁻6 মিটার স্কোয়ার, তার মানে কি অসহ বল যেটা বা অসহ ওজন যেটা, সেটা আপনি বের করে ফেলতে পারবেন না, এ ইন্টু পীড়ন। আপনাকে এই দুটো তো দেওয়াই আছে। ঠিক আছে, তাহলে ইজিলি আপনি কি অসহ ওজন বের করে ফেলতেছেন। তো আমাকে একটু অসহ ওজনের মানটা কত আসবে সেটা জানান। ঠিক আছে, আচ্ছা ভাইয়া এবার একটু খ নম্বরটা বলি। খতে কি বলছে, সর্বোচ্চ কৌণিক বেগ কত হবে। ঠিক আছে, বস্তুটাকে আমি যখন ঘুরাইতেছি। হ্যাঁ, আচ্ছা এটা করেন, এটা হিসাব করার জন্য 10 সেকেন্ড টাইম দিলাম, খুবই সহজ জিনিস, হিসাব করে ফেলেন। এই আমাকে হিসাব করে ডেটাগুলো জানান, একজন যদি থাকেন একজনই আমাকে ডেটাগুলো হিসাব করে জানান, একটু ফাস্ট ডেটা ক্যালকুলেট করেন। হ্যাঁ, কোথায়, আচ্ছা দেখেন খ নম্বরে কি হবে, এখন বলছে সর্বোচ্চ কৌণিক বেগ কত। ঠিক না, তো কৌণিক বেগ আমাকে যখন বের করতে বলছে, কৌণিক বেগ মানে কি ওমেগা বের করতে বলছে আমাকে, তাই না? তো এখন দেখেন আপনার এখানে আপনি কি, এখান থেকে আপনি কি জানেন, অসহ বল যেটা সেটা জানেন। ঠিক আছে, এই অসহ বলের প্রভাবে সে কি করতেছে, এই যে এই পথে কি সে ঘূর্ণায়মান আছে, তার মানে অসহ বলটা কি তাকে কেন্দ্রমুখী বলের সাপ্লাই দিতেছে। আর আমরা কি জানি কেন্দ্রমুখী বলের সূত্রটা কি, এফ ইকুয়াল টু কি mv²/r না, এফ ইকুয়াল টু mv²/r। এটা আমরা লাস্ট নিউটনীয় বলবিদ্যা চ্যাপ্টার থেকে এটা শিখে আসছিলাম। ঠিক আছে, আর হচ্ছে যে এইখানে এফটা কি কেন্দ্রমুখী বল দেয়, আর এই কেন্দ্রমুখী বলটা কোথা থেকে আসে, এই অসহ বল থেকে আসে বা অসহ ওজন থেকে আসে। ঠিক আছে, সেটা কি কেন্দ্র বরাবর ক্রিয়াশীল। তো আমরা যদি সেটা জানি, এখন দেখেন আমাকে তো চাইছে ওমেগা, আমাকে তো ভি চাই নাই, ভি তো রৈখিক বেগ। তো আমরা রৈখিক বেগ আর কৌণিক বেগের ভিতরে একটা সম্পর্ক জানি না, এম ভি ইকুয়াল টু কি ওমেগা আর, তাই না, ডিভাইডেড বাই কি আর। ঠিক আছে, এটা আর এইভাবে লিখি। তো এই হচ্ছে অবস্থা, ভি ইকুয়াল টু কি ওমেগা। তাহলে আমার কি দাঁড়াচ্ছে, ভি ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর স্কোয়ার ডিভাইডেড বাই আর, তার মানে এম ওমেগা স্কোয়ার আর দাঁড়াচ্ছে। ঠিক আছে, তো এখন দেখেন আপনাকে কি বলছে, ওমেগার মান বের করতে বলছে না, তাহলে ওমেগা ইকুয়াল টু কত আসবে, ওমেগা ইকুয়াল টু আসবে আপনার এফ ডিভাইডেড বাই এম আর, উপরে হচ্ছে কি রুট। এখন দেখেন এফ এর মান আপনি এই অসহ ওজন থেকে বের করে ফেলছেন। ঠিক আছে, এম এর মান কি, এম মানে কি বস্তুর ভর, ভর 10 কেজি আপনাকে দেওয়াই আছে। আর কি, আর হচ্ছে যে ব্যাসার্ধ। ঠিক আছে, আর হচ্ছে কি ব্যাসার্ধ, যেই পথে ঘুরতেছে সেই পথের ব্যাসার্ধ, সেটা কি আপনাকে দেওয়া আছে, সেটাও দেওয়া আছে। এই যে দেখেন তারের দৈর্ঘ্যটা কি 0.3 মিটার না, এই তারের পুরো দৈর্ঘ্য বরাবরই তো সে ঘুরতেছে, তার মানে তারের দৈর্ঘ্যটা কি, এখানে তার ব্যাসার্ধ হবে না, ব্যাসার্ধ হবে। ঠিক আছে, তার মানে আর হচ্ছে 0.3, এম হচ্ছে 10, আর এফ এর মান এই যে এখান থেকে আপনারা বের করবেন, এই যে অসহ ওজন সেটা। আশা করি অঙ্কটা বুঝতে পারছেন, কেউ না বুঝলে আমাকে জানান, যে ভাই বুঝি নাই বা বুঝছি একটা কিছু জানান আমাকে। ঠিক আছে, 48
হ্যাঁ ভেরি গুড, 48 বের হয়েছে অসহ ওজন। তাইলে এই 48 এখানে বসায় দিব, ঠিক আছে। 48 ডিভাইডেড বাই কত, 10 ইন্টু 0.3, তার মানে হচ্ছে 3, 3 16 48, তার মানে হচ্ছে 4 হচ্ছে যে আপনাদের ভ্যালু আসার কথা, ঠিক আছে, মানে 4। আচ্ছা, যেহেতু কৌণিক বেগ, কৌণিক বেগের একক কি, কৌণিক বেগের একক কিন্তু রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। তার মানে 4 রেডিয়ান পার সেকেন্ড হচ্ছে আপনাদের উত্তর হবে। হ্যাঁ, সবাই মিলায় নেন আমার সাথে যে আপনাদের হয়েছে কিনা, ঠিক আছে। আশা করি সবাই বুঝতে পারছেন কিভাবে করলাম যে আমি তো বস্তুটাকে হচ্ছে যে ঘুরাচ্ছি, ঠিক আছে, বস্তুটাকে তার দৈর্ঘ্য বরাবর ব্যাসার্ধ বরাবর ঘুরাচ্ছি, ঠিক আছে। যখন ঘুরাচ্ছি তার মানে কেন্দ্রমুখী বলের উৎপত্তি হয়েছে। আর হচ্ছে যে আমরা অলরেডি বের করছি কি, যে এক প্রান্তে যদি একটা কোণার মধ্যে যদি একটা বস্তুকে আমি 10 কেজি বড় বস্তুকে যুক্ত করি, তাহলে তার ওজনের জন্য অসহ ওজন বা অসহ বলটা কত হবে সেটা আমরা অলরেডি বের করে ফেলছি। তো সেটা যদি আমরা জানি, আমরা কেন্দ্রমুখী বলটা জানি। হ্যাঁ, তো কেন্দ্রমুখী বলের সাথে আমার সম্পর্ক কি জানি, F = mv²/r, কেন্দ্রমুখী বলের সূত্র। সেখান থেকে হচ্ছে আমি কি কৌণিক বেগের সাথে সম্পর্ক বের করছি, F = তাহলে কি m²/r, ওমেগা থেকে আমি ডাইরেক্ট সূত্র করে অঙ্কটা করে ফেলছি। খুবই সহজ অঙ্ক, দেখতে একটু এরকম লাগে, কিন্তু অঙ্কটা কি খুব সহজ, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন, কেউ না বুঝলে ভাইয়াকে জানাবেন। হ্যাঁ, আর হচ্ছে যে আপনারা অঙ্কগুলোর রেসপন্স একটু দ্রুত করেন। হ্যাঁ হ্যাঁ ω4 ভেরি গুড, একজন করে ফেলছেন আমি দেখলাম। আচ্ছা আসেন এবার একটা অঙ্ক করি, যেটা হচ্ছে বুয়েটের 13-14 অ্যাডমিশন পরীক্ষায় আসছে, এবং একই সাথে কি বুটেক্সের 12-13। বুটেক্স কি, বুটেক্স হচ্ছে বাংলাদেশের একমাত্র সরকারি টেক্সটাইল ইউনিভার্সিটি, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে খুবই ভালো মানের একটা ইউনিভার্সিটি, দুইটাই খুব ভালো মানের ইউনিভার্সিটি, তার মানে প্রশ্নটাও একটু ভালো মানের, ঠিক আছে। তাহলে এখন দেখেন, একই পুরুত্বের দুইটি তামার তারের দৈর্ঘ্যের অনুপাত 1:2, ঠিক আছে। মানে পুরুত্ব একই, তারপরে কয়টা তামার তার, দুইটা তামার তার আছে, তাদের দৈর্ঘ্যের অনুপাত 1:2। তার মানে কি একটার দৈর্ঘ্য যদি 10 হয় আরেকটা দৈর্ঘ্য হবে 20, একটা দৈর্ঘ্য 20 হলে আরেকটা দৈর্ঘ্য হবে কি 40, এটা বলছে আমাকে। তো বলছে একই বলে প্রসারিত করলে বিকৃতির অনুপাত কত হবে, ঠিক আছে। তো মনে করেন প্রথম যেই তামার তার সেটার দৈর্ঘ্য হচ্ছে এইটা, ঠিক আছে, L1। দ্বিতীয় যেই তামার তারটা আছে সেটার দৈর্ঘ্য কত, প্রায় দ্বিগুণ হবে, কারণ কি প্রায় দ্বিগুণ না দ্বিগুণ হবে, কারণ কি 1:2, তার মানে L2 হচ্ছে এইটা। তো এখন বলছে কি দুইজনের পুরুত্ব সেম, পুরুত্ব সেম মানে কি এই জায়গাটা সেম, এই জায়গাটা সেম, পুরুত্বকে ধরেন টি ধরেন, এই যে জায়গাটা সেম দুইজনের ক্ষেত্রে, ঠিক আছে। তো এখন বলছে কি একই বলে প্রসারিত করলে, তার মানে দুইজনের ক্ষেত্রেই আমি যেই বল দিব F1 আর F2, F1 = F2 = কি হবে, F হবে, ঠিক আছে। আচ্ছা এবার হচ্ছে যে বলছে যে বিকৃতির অনুপাত কত। তো ধরে নেন এইটার ক্ষেত্রে যেই বিকৃতি হয়েছে সেটা হচ্ছে যে L1, আর এটার ক্ষেত্রে যে বিকৃতি হয়েছে সেটা কি L2 ধরে নেন, ঠিক আছে। তাহলে বিকৃতি কত হবে, বিকৃতি হবে হচ্ছে যে আপনার এটার ক্ষেত্রে L1 বাই এটা, আর এটার ক্ষেত্রে কি হবে L2 বাই L2, ঠিক আছে। কারণ কি বিকৃতি আমরা কি জানি, যে মানে আমি তো বলছি যে এখানে পরিবর্তন কতটুকু হয়েছে L1 দৈর্ঘ্য বৃদ্ধি, আর এখানে পরিবর্তন কতটুকু হয়েছে দৈর্ঘ্য বৃদ্ধি L2, ঠিক আছে। তাহলে আমরা কি জানি বিকৃতি কি, বিকৃতি হচ্ছে যে দৈর্ঘ্য বৃদ্ধি ডিভাইডেড বাই আদি দৈর্ঘ্য, আদি দৈর্ঘ্য ছিল L1, আদি দৈর্ঘ্য ছিল L2, তাহলে দুইজনের ক্ষেত্রে বিকৃতির অনুপাত তো এইটা, তাই না। তো আপনাকে বলছে এই দুইটা বিকৃতির অনুপাত বের করতে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা আমি বলতেছি। তো এখন প্রথম কথা যেটা সেটা আমরা এখান থেকে জেনে গেলাম, প্রশ্নটা আউটলাইন বের করলাম। তো এখন দেখেন দুইটাই তো তামার তার, দুইটাই যেহেতু তামার তার, তার মানে আমরা কি জানি তামার যে ইয়াং এর গুণাঙ্ক সেটা কি তার উপাদানের উপর নির্ভর করে। তাহলে উপাদানের উপর নির্ভর করলে তো দুইটার উপাদান একই, তো দুইটার উপাদান যদি এক হয় তার মানে কি দুইজনের কি ইয়াং এর গুণাঙ্ক সেম, বা y1 = y2 = কি হবে y হবে। কারণ কি, কারণ হচ্ছে উপাদান একই, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। এবার একটা জিনিস খেয়াল করেন, বলছে কি তামার তারের ক্ষেত্রে কি থাকবে, তারের ক্ষেত্রে কি থাকবে, তারের ক্ষেত্রে তার দৈর্ঘ্য থাকবে আর পুরুত্ব থাকবে, এর বাইরে তো আর কিছু থাকে না, তাই না। তো এখন দেখেন তারের তো এই জায়গাটা সেম। এখন আমার এ কি, আমার সূত্রের মধ্যে আমরা যে মনে করেন আপনার পীড়ন যখন বের করি F/A বের করি, সেই এটা কি এ হচ্ছে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা হচ্ছে পৃষ্ঠের ক্ষেত্রফল। তো আপনার এটা কি এই অংশের ক্ষেত্রফলটা নির্দেশ করতেছে না, এ কিন্তু এই অংশের ক্ষেত্রফল নির্দেশ করে, এ কিন্তু এই অংশের ক্ষেত্রফল নির্দেশ করে, এইটুকুর ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে একটা জিনিস দেখেন দুইজনের পুরুত্ব সেম, ভাই কিন্তু আগেই বলে নিছি এইটুকু আর এইটুকু কি সমান সমান, তার মানে কি এইটুকুর ক্ষেত্রফল আর এইটুকুর ক্ষেত্রফল সমান সমান, তার মানে দুইজনের ক্ষেত্রে কি হবে, দুইজনের ক্ষেত্রে A1 = A2 = কি হবে A হবে। দেখেন পুরুত্ব সেম, সেখান থেকে আমরা কি জানতে পারছি, এটা জানতে পারছি। তারপর হচ্ছে একই উপাদানের বলছে, সেখান থেকে আমরা এটা জানতে পারছি। আর বল যে সমান সেটাও আমরা জেনে গেছি, কারণ আমাকে ওটা ডিরেক্ট বলা আছে, ঠিক আছে।
এইটুকু পর্যন্ত সবাই ক্লিয়ার কিনা আমাকে জানান, যে ভাইয়া বুঝছি বা বুঝি নাই জানান, ঠিক আছে? আচ্ছা, এখন আমাকে কি বলছে, বিকৃতির অনুপাত বের করতে বলছে। তো এত বড় জিনিস না লিখে আমি এটাকে লিখি x1 আর এটাকে লিখি কি x2। তো আপনাকে কি x1 আর x2 এর অনুপাত চাইছে না, x1 আর x2 এর অনুপাত বের করব আমরা, ঠিক আছে? তো আমরা এখন সূত্রানুসারে কি জানি, আমরা সূত্রানুসারে y এর সাথে সম্পর্কযুক্ত সূত্রটা কি, f/a * l/l, ঠিক আছে? তো আমার সূত্রটা তাহলে এভাবে না লিখি, আমি আবার আগের মতো করে লিখি f/a / l * l। সূত্র তো এরকম, তাহলে বিকৃতিটা যদি এই পাশে আনি তাহলে কি থাকবে, f/a * y এরকম থাকবে, দুইজনের বেলাতেই তো এরকম থাকবে। তাইলে x1 এর জন্য আমার কি হবে, f এর ভ্যালু তো দুইজনের সেম, তার মানে f এর ভ্যালু সেম a * y x1 এর বেলায়, ঠিক আছে, ডিভাইডেড বাই x2 এর বেলায় কি হবে, সেমই জিনিসই আসবে, তাই না, f / a * y, ঠিক আছে? কারণ কি f a আর হচ্ছে y তিনোটাই কি সেম, তাহলে দুইটা যদি কাটাকাটি করি তাহলে আমার কত আসতেছে, 1:1 আসতেছে, ঠিক আছে? তার মানে এদের যদি ইয়াং এর গুণাঙ্ক, বল যখন সমান এবং ইয়াং এর গুণাঙ্ক ক্ষেত্রফলও যখন সমান, তখন ইয়াং এর গুণাঙ্ক সেম রাখার জন্য এদের যে বিকৃতি হবে, বিকৃতির অনুপাত কত হবে, 1:1 হবে, ঠিক আছে? তো আশা করি সবাই বুঝতে পারছেন যে বিকৃতির অনুপাত কত হবে জানতে চাইছে। এইভাবে আমরা বিকৃতির অনুপাতটা খুবই সহজে করতে পারি। এই অঙ্কের ভিতরে আসলে কঠিন জায়গাটা কোনটা, এই অঙ্কের ভিতরে আসলে কোনো কঠিন জায়গা নেই, জাস্ট আপনার বেসিকটা বুঝতে হবে। বেসিকটা কি, যে একই উপাদানের তৈরি হইলে তাদের ইয়াং এর গুণাঙ্ক সেম হয়, ঠিক আছে? বল সেম, এটা তো বলাই আছে, আর পুরুত্ব যেহেতু সেম সেহেতু হচ্ছে তাদের ক্ষেত্রফল সেম, বাকিটা আপনারা সহজেই করে ফেলতে পারেন নিজেরাই, ঠিক আছে? তো সবাই বুঝছেন কিনা আমাকে জানান, বুঝছি বা বুঝি নাই জানান আমাকে, তাহলে আমি পরের অঙ্কে চলে যাবো ইনশাল্লাহ। দেখছেন আসলে হয় কি, আমি একটা কথা বলি, এই প্রশ্নগুলা আপনাদের কাছে এখন হয়তো বা অনেকের কাছে সহজ লাগবে, কত সহজ জিনিস দিয়ে দিছে, কিন্তু ঘটনা হচ্ছে যে পরীক্ষার হলে যখন যায় না, তখন যারা মনে করেন একটু এমনি এমনি পড়ে চলে গেছেন, তারা দেখা যায় যে মনে করেন এই জিনিসগুলো ধরতে পারে না, ঠিক আছে? এটা শুধু আপনাদের বেলায় না, এটা আমার বেলায়ও হইতো। আমি যখন পরীক্ষার মধ্যে দেখা যেত যে আমার কলেজের পরীক্ষার কথাই বলি, যদি আমি যদি একটু বুঝে না পড়ে যেতাম, দেখা যেত আমি কিছু পারতাম না, কারণ প্রশ্নই তো করতো এমন, ঠিক আছে? তো এটা কিন্তু বুঝার প্রশ্ন, এটা অবুঝ হইলে এটা হবে না। বন্দুকটা দেখে মেরে দিলাম তাইলে হবে না, কোনোভাবে মিলাইতে পারবেন না যদি এইটুকু বেসিক না থাকে, ঠিক আছে? এইটুকু কিন্তু এখন সহজ বেসিক, আশা করি সবাই বুঝতে পারছেন। সবাই বুঝলে ভাইয়াকে জানান, জি ভাইয়া বুঝছি, সামনে প্রসিড করেন, আমাকে জানান কুইক। আবার বলেন এই ম্যাথটা। আচ্ছা, এই ম্যাথে কি বলছিল, এই ম্যাথে আপনাকে শুরুতেই পয়েন্ট বলছিল যে এর তামার তার তৈরি, দুইটা তার আছে, তামার তার যেহেতু তৈরি, তার মানে দুইটা জিনিসেরই কি ইয়াং এর গুণাঙ্ক সেম হবে। কারণ কি, ইয়াং এর গুণাঙ্ক কি, বস্তুর উপাদানের উপর নির্ভরশীল, ঠিক আছে? তারপরে আপনাকে প্রশ্নে বলছিল যে পুরুত্ব সেম, দুইটা জিনিসেরই কি পুরুত্ব সেম। তো পুরুত্ব যখন সেম হয়, T1 = T2, তার মানে হচ্ছে এই যে একটা যদি এইটুকু হয় পুরুত্ব, আরেকটারও পুরুত্ব কি, এই যে বড় যেটা সেটারও পুরুত্ব এইটুকু। তো আমার তো এ লাগবে, এ মানে কি, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বা পৃষ্ঠের ক্ষেত্রফল। তো পৃষ্ঠের ক্ষেত্রফল মানে কি, এইটুকু অংশের ক্ষেত্রফল, এইটুকু অংশের ক্ষেত্রফল। এখন দুইটা জায়গায় যদি সেম সেম সমান সমান হয়, তাহলে দুইটা জায়গার ক্ষেত্রফলও সমান সমান হবে, তাহলে পুরুত্ব সেম থেকে আমরা কি বলতে পারবো, A1 = A2 বলতে পারবো, ঠিক আছে? তারপরে আপনাকে কি বলছিল, বল সেম। বল সেম মানে দুজনকে সমান বলে হচ্ছে যে বল প্রয়োগ করে আপনি বিকৃত করছেন, তার মানে কি F1 = F2, দুইটা বলই সেম = F, ঠিক আছে? তারপরে কি করতে হবে, বিকৃতির অনুপাত করতে হবে। তো ওর যেই বিকৃতির অনুপাত সেটাকে আমরা ধরছি x1, আর ওর যেই বিকৃতি সেটাকে আমরা ধরছি x2, ঠিক আছে? তারপরে আমরা y = কি, f/a / l/l। এই সূত্র থেকে আমরা দেখি কি, যে বিকৃতি জিনিসটা কি, f / y * a, মানে এই যে বিকৃতি = এটা, সকল বস্তুর ক্ষেত্রেই বিকৃতি সূত্র হচ্ছে এটা, যে তার বলকে ইয়াং এর গুণাঙ্ক আর ক্ষেত্রফল দিয়ে ভাগ করলে আপনি তার বিকৃতি কতটুকু হয়েছে সেটা বের করে ফেলতে পারবেন, ঠিক আছে? তো বিকৃতি যদি এইটা হয়, তাহলে প্রথম বস্তুর ক্ষেত্রে বিকৃতি কত হবে, x1 / x2, মানে দুইটার অনুপাত বের করতে বলছিল আমাকে। তাহলে x1 এর মান কি হবে, x1 এর জন্য যে f দিছি সেটা, x1 এর জন্য f এর মান কত, এটা, তারপরে y এর মান কত, এইটা, তারপরে a এর মান কত, এইটা, A1 = A2 = কি, a। তাহলে ওর ক্ষেত্রে যে বিকৃতি সেটা হচ্ছে এটা। নিচেরটার ক্ষেত্রেও দেখেন সেম জিনিস আসে, ঠিক আছে? তো যে বুঝেন নাই তার জন্য বলতেছি। তারপর দুইটা কাটাকাটি, তার মানে কি 1/1, তার মানে 1:1 হবে, ঠিক আছে? তো এই হচ্ছে মোটামুটি ঘটনা। আশা করি যে আবার বলতে বলছিলেন সে বুঝে গেছেন। ওকে ফাইন, যদি সবাই বুঝে যান ভাইয়া হচ্ছে নেক্সট ম্যাথে চলে যাব, ঠিক আছে? আচ্ছা, নেক্সট ম্যাথটা এখানে, হ্যাঁ? তো দেখেন নেক্সট ম্যাথে কি বলছে, 10
সেন্টিমিটার কিউব, ভি লিখছি মানে ভলিউম, মানে 10 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট তামার বলকে, একটা তামার বল আছে, সেই বলকে চাপ প্রয়োগ করে 5% আয়তন বিকৃত করলে পরিবর্তিত আয়তন কত? ঠিক আছে, আপনাদেরকে বলি, এই যে তামার একটা বল আছে যার আয়তন ছিল কত? 10 সেন্টিমিটার কিউব। তো এর উপর আমি কি করছি? প্রেসার প্রয়োগ করছি। ঠিক আছে, প্রেসার প্রয়োগ করে এর আয়তন 5% বিকৃত করছি। ঠিক আছে, আয়তন কত পার্সেন্ট বিকৃত করছি? 5% বিকৃত করছি। তো বলছে যে এর পরিবর্তিত যেই আয়তনটা, সেই আয়তনটা বের করো। ঠিক আছে, তো করেন, তো সবাই করেন, দেখি পারেন কিনা। কারো কোথাও কোনো সমস্যা থাকলে আমাকে বলেন। হে রে, সময় এত তাড়াতাড়ি যায় কেন? ভাইয়াকে দ্রুত জানান যে বুঝছি বুঝি নাই, কিছু একটা জানান, বা হচ্ছে এই অঙ্কটা পারবো কি পারবো না জানান, কুইক, আমি দেখি। আর ক্লাসে মানুষ এত কম কেন? আপনারা আপনাদের বন্ধু বান্ধবদেরকে মেনশন করতে পারেন, শেয়ার দিয়ে তাদেরকে আমন্ত্রণ জানাইতে পারেন। পড়ালেখা হচ্ছে সবার জন্য, সবাই একসাথে শিখবো, আনন্দ নিয়ে শিখবো। ঠিক আছে, একা একা শিখে কোনো লাভ নাই। এই পোলাপান, কেউ দেখি কিছু বলেন না। আচ্ছা ভাইয়া, এই অঙ্কটা করি। হ্যাঁ, তো এখন দেখেন 10 সেন্টিমিটার কিউব ভলিউম বিশিষ্ট, তার মানে তার আদি আয়তন V1 হচ্ছে 10 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, তো বলকে আমি কি করছি? চাপ প্রয়োগ করছি, একটা প্রেসার প্রয়োগ করছি, যার ফলে 5% আয়তন বিকৃত হয়েছে। ঠিক আছে, আয়তন বিকৃতি কতটুকু? 5%। তার মানে আপনার ডেল ভি বাই ভি। ঠিক আছে, ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত? 5%। ঠিক আছে, এখন 5% মানে কি? 5% মানে কার 5%? আদি আয়তনের 5% পরিবর্তন হয়েছে না? তার মানে কি আপনার আদি আয়তন কত ছিল? 10 এর 5% পরিবর্তন হয়েছে তার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছেন যে আপনার চাপ প্রয়োগে 5% আয়তনের পরিবর্তন হয়েছে। তার মানে এটা কি? এটা হচ্ছে ডেল ভি। ঠিক আছে, আয়তনের পরিবর্তন কি? যে আয়তন কমছে বা বাড়ছে কতটুকু, সেই ডেল ভি এর মান কি? 10 এর 5%, এটা বুঝাইছে আপনাদেরকে। ঠিক আছে, তো 10 × 5/100, তার মানে কত? 10, তার মানে কত? 0.5। ঠিক আছে, 0.5 ভলিউম হচ্ছে যে আপনার চেঞ্জ হয়েছে, বা হচ্ছে ভলিউমে চেঞ্জ কতটুকু হয়েছে? 0.5। হ্যাঁ, তো এখন দেখেন আপনাকে বলছে পরিবর্তিত আয়তনটা কত। তো আমরা কি জানি? আয়তন গুণাঙ্কের বেলায়, ঠিক আছে, আচ্ছা আয়তন গুণাঙ্কের এখানে প্রয়োজন নাই। আপনি দেখেন, আপনাকে হয়তো বা এরকম দেওয়া থাকবে যে আপনার ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত, এই ভ্যালুটা আপনাকে দেওয়া থাকবে, আর হচ্ছে সেখান থেকে আপনার হচ্ছে ভি এর মানটা বের করতে হবে। ঠিক আছে, ব্যাপারটা হচ্ছে অনেকটা এইরকম। হ্যাঁ, তো এখন দেখেন আপনাকে কি বলছে, পুরো কোশ্চেনটা আবার পড়েন। বলছে যে 10 সেন্টিমিটার কিউব আয়তন বিশিষ্ট একটা তামার বলকে চাপ প্রয়োগ করে 5% আয়তন বিকৃতি করলে, তার মানে আয়তন বিকৃতিটা দেওয়া আছে। ঠিক আছে, তো পরিবর্তিত আয়তনটা কত হবে সেটা বের করতে বলছে। তো আয়তন বিকৃতি যখন দেওয়া আছে 5%, তার মানে এটা হচ্ছে ডেল ভি বাই ভি, আগেই ঠিক বলছিলাম। ঠিক আছে, আয়তন বিকৃতি দেওয়া আছে, তো আয়তন বিকৃতির ভ্যালু আপনি জানেন কত? 0.5। ঠিক আছে, তো 0.5 যদি আয়তন বিকৃতি হয়, তাহলে আপনার ডেল ভি ইকুয়াল টু কত? ডেল ভি ইকুয়াল টু 0.5 × ভি। তার মানে হচ্ছে আপনার আয়তনের পরিবর্তন হচ্ছে যে আদি আয়তনের 0.5 অংশ। ঠিক আছে, আদি আয়তনটা যদি V1 হয়, আদি আয়তনের এত অংশ হচ্ছে যে আপনার কি হয়েছে? চেঞ্জ হয়েছে। ঠিক আছে, তারপরে আপনি কি করবেন? তারপর পরিবর্তিত আয়তনটা বের করতে বলছে না, আপনি জাস্ট বিয়োগ করে দিবেন। বিয়োগ করে দিলেই হচ্ছে কি আপনার পরিবর্তিত যে আয়তনটা সেটা বের হয়ে আসবে। ঠিক আছে, তো আশা করি সবাই বুঝতে পারছেন। কেউ না বুঝতে পারলে ভাইয়াকে জানান, জি ভাইয়া বুঝছি বা বুঝি নাই, আমাকে জানান। ঠিক আছে, নাইলে ভাইয়া হচ্ছে পুরাটা আবার করে দেব, সমস্যা নাই কোনো। সবাই কি বুঝতে পারছেন? আমাকে জানান কুইক। তো এখন দেখেন, এখান থেকে আপনার কত আসছে? 10 × 10 = 100। আচ্ছা, এটা কিন্তু সেন্টিমিটার কিউবে মান আসছে। ঠিক আছে, 5/10 আসছে, তাই না? 5/10 মানে হচ্ছে 0.5। আচ্ছা ঠিক আছে, 0.5 × 5, তার মানে হচ্ছে 5, চেঞ্জ হয়েছে 5। ঠিক আছে, তো দেখি কেউ কিছু বলেন কি না। ভাইয়া ক্লাসের টাইমটা একটু আগায় দিছি, কারণ ভাইয়ার বাসায় কারেন্ট যায় তো তাড়াতাড়ি, সেই জন্য। ঠিক আছে, আশা করি এই অঙ্কটা বুঝতে পারছেন। হ্যাঁ, এই অঙ্কটা সহজ একটা ম্যাথ।
বাসায় করে ফেলবেন। তারপরে দেখেন গোলকের উপর বল প্রয়োগ করায় গোলকের যে ব্যাসার্ধ সেটা 10 সেন্টিমিটার থেকে কমে 9 সেন্টিমিটার হয়ে যায়। আয়তন বিকৃতি কত? এই যে একটা গোলক আছে, গোলকের উপর আপনি কি করছেন? বল প্রয়োগ করছেন বাহির থেকে, ঠিক আছে? বল প্রয়োগ করার ফলে গোলকের আগের ব্যাসার্ধ ছিল 10 সেন্টিমিটার, ঠিক আছে? এখন নতুন ব্যাসার্ধ কত হয়ে গেছে? নতুন ব্যাসার্ধ হয়ে গেছে 9 সেন্টিমিটার। তো এখন বলছে গোলকের আয়তনের যে বিকৃতি ঘটছে সেই বিকৃতিটা বের করতে, ঠিক না? তো আমরা কি জানি আয়তন বিকৃতি মানে কি? আয়তন বিকৃতি মানে হচ্ছে যে গোলকের যে আদি আয়তন ছিল ধরেন v1 মাইনাস v2 মানে আয়তনের পরিবর্তন ডিভাইডেড বাই আদি আয়তন, আয়তনের ব্যাপারটা তো এরকম, তাই না? তো এখন দেখেন, তো আপনি যদি এই জিনিসগুলো এই v1 জানেন, v2 জানেন আর এই v1 জানেন, তাইলে তো আপনার হচ্ছে কাজ শেষ। তাহলে এখন দেখেন গোলকের আদি ব্যাসার্ধ দেওয়া আছে আপনাকে, হ্যাঁ? তো গোলকের ক্ষেত্রে আয়তনের সূত্র কি? 4/3 পাই আর কিউব না? 4/3 পাই আর কিউব। তো আপনি দেখেন আপনি শুরুতে কি 4/3 পাই 10 কিউব জানেন, তার মানে v1 জানেন, তারপরে 4/3 পাই 9 কিউব জানেন, তার মানে v2 জানেন, তারপরে হচ্ছে 4/3 পাই আপনার এই v1 কিউব মানে হচ্ছে এই 10 কিউব জানেন, ঠিক আছে? তাহলে এটা জানেন। তাহলে তিনটা জিনিসই যদি জানেন আপনার আয়তন বিকৃতি কিন্তু অটোমেটিক্যালি বের হয়ে গেছে। এই অঙ্কের ক্ষেত্রে ব্যাপারটা কি ছিল? অঙ্কটা সহজ, জাস্ট হচ্ছে এই সূত্রটার আমদানি হবে, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পারছেন। না বুঝলে আমাকে জানান কুইক, না বুঝলে ভাইয়াকে দ্রুত জানায়েন, হ্যাঁ? আচ্ছা, আমরা এবার তারপরের অঙ্কটায় চলে যাই, হ্যাঁ? তারপরের অঙ্কটায় কি বলছে? পানির আয়তন প্রসারণ যে গুণাঙ্ক সেটার মান দেওয়া আছে, ঠিক আছে? তা পানি কি? পানি হচ্ছে একটা তরল পদার্থ, তরল পদার্থের আয়তন প্রসারণ যেহেতু, তার মানে আপনাকে বি এর মান দেওয়া আছে কত? 0.22 ইন্টু 10⁻10 নিউটন পার মিটার স্কোয়ার, ঠিক আছে? তো এখন বলছে 1 লিটার পানির আয়তন 0.1% পরিবর্তন করতে কত চাপের প্রয়োজন, ঠিক আছে? কি বলছে? 1 লিটার পানির আয়তন 0.1% পরিবর্তন করতে, তার মানে আয়তনের পরিবর্তন কত? আয়তনের পরিবর্তন মানেই তো বিকৃতি, তাই না? তো বিকৃতিটা কত? 0.1%, ঠিক আছে? তার মানে ডেল ভি বাই ভি ইকুয়াল টু কত? 0.1/100, ঠিক আছে? তো এখন বলছে আপনাকে কত চাপের প্রয়োজন, তার মানে এই আয়তন গুণাঙ্কের সাথে চাপের সম্পর্ক করতে হবে। তো আয়তন গুণাঙ্ক কি? এফ বাই এ ডিভাইডেড বাই আপনার যে ডেল ভি বাই ভি, এরকম না? আবার আমরা কি জানি? এফ বাই এ মানে কি? পি, পি প্রেসার, প্রেসার কি? পি ইকুয়াল টু এফ বাই এ, বা একক ক্ষেত্রফলে প্রযুক্ত যে বলটা সেটাকে আমরা কি বলি? চাপ বলি। তো চাপের সাথে সম্পর্ক তাহলে এরকম দাঁড়াইলো ডেল ভি বাই ভি। তো এখন দেখেন আগের মতোই লিখি, আপনি ডেল ভি বাই ভি এর ভ্যালু তো এখান থেকেই জানেন, তাই না? এটার ভ্যালু জানেন, পি এর ভ্যালু বের করতে বলছে আর বি এর ভ্যালু আপনি জানেন, তাহলে পি ইকুয়াল টু এটা ইন্টু এটা করবেন, কাজ শেষ, ঠিক আছে? আশা করি প্রশ্নটা বুঝতে পারছেন কি বলছে, ঠিক আছে? কেউ যদি কিছু না বুঝে থাকেন ভাইয়াকে জানান, দ্রুত দ্রুত জানান, হ্যাঁ? দেখি আপনাদের আগের অঙ্কটার উত্তরটা আমি দেখি, আগের অঙ্কটার উত্তরটা কি? কোন কোন দিন ফিজিক্সের লাইভ থাকে? ভাইয়া আপনাদের একটা রুটিন দেওয়া হয়েছে, সেই রুটিনটা ফলো করবেন, তাইলেই সব জেনে যাবেন, ঠিক আছে? আপনাদের হয়েছে কিনা আমাকে জানান। ভাইয়া পরের অঙ্কে যাব, কথা না বললে কিন্তু হবে না, কুইকলি জানান সবাই, ঠিক আছে? তো আশা করি এই অঙ্কটাও বুঝতে পারছেন। দেখেন অঙ্কগুলো কিন্তু সহজ সহজ, কিন্তু প্রশ্নগুলো কিন্তু অনেক বড় বড়। এবার তারপরের অঙ্কে আসি, এটাও গেল এটাও গেল। তারপরের অঙ্কটা কি বলছে? 700 মিলিমিটার পারদ চাপে 500 সেন্টিমিটার কিউব গ্যাস রাখা আছে, ঠিক আছে? কি বলছে? 700 মিলিমিটার পারদ চাপে 500 সেন্টিমিটার কিউব গ্যাস রাখা আছে, হ্যাঁ? 500 সেন্টিমিটার কিউব মানে কি? গ্যাসের যে আয়তন সেই ভলিউমটা আপনাকে দেওয়া আছে। আর কত? 700 মিলিমিটার পারদ চাপে। 1 মিলিমিটার পারদ চাপ আমরা কিন্তু পারদ চাপের দ্বারা হিসাব করাটা শিখছি। 1 এটিএম ইকুয়াল টু কি? 760 মিলিমিটার পারদ চাপ। তো আমরা এরকম কিন্তু হিসাব করতে পারি, ঠিক আছে? তো আপনাকে হচ্ছে পারদ চাপ দেওয়া মানে আপনাকে একটা প্রেসার দেওয়া আছে, ঠিক আছে? প্রেসার দেওয়া আছে, আর হচ্ছে চাপ বলছে, তার মানে প্রেসার দেওয়া আছে, এমনি বুঝছেন। আর হচ্ছে আপনাকে আদি আয়তন v1 দেওয়া আছে। তো বলছে স্থির তাপমাত্রায় বা হচ্ছে একই তাপমাত্রায় চাপ যদি 10 মিলিমিটার বৃদ্ধি করি, ঠিক আছে? তার মানে আদিতে যে চাপ ছিল সেটা থেকে 10 মিলিমিটার বৃদ্ধি করছি, তার মানে চাপের পরিবর্তন কত? 10 মিলিমিটার, ঠিক আছে? তখন আয়তন হচ্ছে যে আপনার 0.5 সেন্টিমিটার কিউব বাড়বে। তো এখন আপনাকে বলছে এই যে আপনার যে মানে আয়তন গুণাঙ্ক, সেই আয়তন গুণাঙ্কটা বের করতে বলছে, ঠিক আছে? তো আমরা আয়তন গুণাঙ্কের সূত্র কি জানি? আয়তন গুণাঙ্ক ইকুয়াল টু কি? এফ বাই এ ডিভাইডেড বাই ওই ডেল ভি বাই ভি, তাই না?
তাহলে এফ বাই এ আবার কি প্রেসার, যেহেতু আমাকে প্রেসারের কথা বলছে তাহলে আমি প্রেসারটা আনলাম, আর হচ্ছে এই ভিটা কি আদি আয়তন, ভিটা উপরে নিলাম, আর ডেল ভিটা কি আয়তনের পরিবর্তন। ঠিক আছে, তো এখন দেখেন আপনাকে আয়তনের পরিবর্তন কি বলছে, 0.5 সেন্টিমিটার কিউব বাড়ে, তার মানে 0.5 সেন্টিমিটার কিউব নিচে, আর উপরে কি প্রেসার। ঠিক আছে, প্রেসারটা নিয়ে একটু ঝামেলা হবে। প্রেসারটা কি বলছে, 10 মিলিমিটার বৃদ্ধি করে প্রেসারটা কত। ঠিক আছে, তো আপনারা কোনো এককালে পড়ে আসছিলেন যে পি ইকুয়াল টু এইচ রো জি। ভাইয়া এখানে প্রুফে যাব না, আপনাদের হয়তো আদর্শ গ্যাসে এই প্রুফটা পাবো, তখন আপনাদেরকে দেখাই দিব। ঠিক আছে, আপনাকে কি যখন পারদের চাপ কতটুকু বৃদ্ধি পাইছে, কত মিলিমিটার বৃদ্ধি পাইছে এরকম যখন বলে দিবে, তখন আপনি প্রেসারটা কিভাবে বের করবেন, এইচ রো জি দ্বারা বের করবেন। ঠিক আছে, এইচ এর মান কত, আপনার 10 মিলিমিটার বলছে না যে কতটুকু হাইট বৃদ্ধি পাইছে, তাহলে 10 × 10⁻³ মিটারে নেবেন। ঠিক আছে, মিলিমিটারে আছে, মিটারে নিয়ে নেন। তারপর রো এর মান কি, রো এর মান কি পারদের চাপ না, তার মানে পারদের যেই ঘনত্ব সেটা হচ্ছে রো। তো পারদের ঘনত্ব আপনাকে দেওয়া আছে, কত বলা আছে, 13 × 10⁻³ আর হচ্ছে এইচ রো জি, জি এর মান কিন্তু এখানে 10 দেওয়া আছে। জি এর মান খেয়াল করবেন, অ্যাডমিশনে বা বিভিন্ন পরীক্ষাতে জি এর মান অনেক সময় চেঞ্জ করে দেয়, আমরা 9.8 ধরে করে আমরা ভুল করি। তো এখান থেকে কি পাবেন, আপনি পি এর ভ্যালু পাবেন। তো আপনি পি এর ভ্যালু এখান থেকে বের করবেন, সবাই একটু বের করেন। আর ভি কি আদি আয়তন, আদি আয়তনটা কত, আদি আয়তনটা ছিল হচ্ছে আমার 500 সেন্টিমিটার কিউব। ঠিক আছে, এখন বলবেন ভাইয়া এখানে সব কিছু এসআই এককে নিচ্ছেন, এটারে মিটারে নিচ্ছেন, এখানে কেন নিলেন না। ঠিক আছে, একটা জিনিস খেয়াল করেন, এখানেও নেওয়া যায়, নিলে সমস্যা নেই, কিন্তু কষ্ট করার কি দরকার, নিচে সেন্টিমিটার কিউব উপরে সেন্টিমিটার কিউব, একটা তো কাটাকাটি চলেই গেল, তার মানে এই জিনিসটা আমার কোনো ইম্প্যাক্ট রাখতেছে না, তাই আমি আর চেঞ্জ করে কষ্ট নিইনি। তাইলে আপনি এখান থেকে পি বের করবেন, পি বের করে এখানে ভ্যালু বসাবেন, তাইলে কি আপনার আয়তন যে গুণাঙ্ক সেই আয়তন গুণাঙ্ক চলে আসবে। ঠিক আছে, তো সবাই বুঝছেন কিনা আমাকে একটু জানান। আপনারা যদি বুঝছেন বলেন তাহলে হচ্ছে যে আমি নেক্সট ম্যাথে প্রসিড করব, অন্যথায় প্রসিড করে তো আসলে কোনো লাভ নাই। ওকে, এক একজনের বিশাল বিশাল ভ্যালু আসতেছে। আপনারা আশা করি অঙ্কটা বুঝছেন। হ্যাঁ, কার যেন 13-র পরে কয়টা শূন্য আসবে, দাঁড়ান আমি দেখি, 1 2 3 4 5টা শূন্য আসবে, 13-র পরে 5টা, তার মানে 1.3 × 10⁶ আসবে ভ্যালু। ঠিক আছে, 13-র পরে 5টা শূন্য, ভেরি গুড, একজনের অঙ্ক মিলে গেছে। ঠিক আছে, 1.3 × 10⁶, এটার উত্তর হচ্ছে এটা। হ্যাঁ, তো এটা হচ্ছে আয়তন গুণাঙ্ক। আর আয়তন গুণাঙ্কের কি কোনো একক আছে? হ্যাঁ আছে, আয়তন গুণাঙ্কের একক কি, নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল। ঠিক আছে, যে কোনো একটা বললেই হবে। তো আপনাকে যেটা এককে দেওয়া থাকবে সেটা আপনারা করবেন। হ্যাঁ, তো আমাদের এই অঙ্কটাও শেষ। কোন অঙ্কটা? এই অঙ্কটাও শেষ। দেখতে কঠিন মনে হলো, জিনিসটা সহজ। তারপরে আরেকটা অঙ্ক করব, তারপরে আমরা থিওরিতে ঢুকবো আজকে আবার। ও আচ্ছা, একটা কিন্তু রাজশাহী ইউনিভার্সিটির অঙ্ক করছি, শিট, আমি তো আরেকটা অঙ্ক মুছে ফেলছি, একটু দাঁড়ান। এই অঙ্কটা কোথা থেকে আনছি, বুয়েট 18-19, এটা ভুলে গেলাম এখানে কত ছিল। আচ্ছা দাঁড়ান, আমি একটু পরে খুঁজে বের করব। আমরা তাহলে এই অঙ্কটা করি। কি বলছে, ধাতব ঘনকের প্রতি তলের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার, এর নিচতল দৃঢ়ভাবে আটকানো আছে। তার মানে ধাতব ঘনক মানে কি, ঘনক মানে কিন্তু এরকম কিছু একটা, তাই না, আমরা যেটা বুঝি। ঠিক আছে, এই যে এরকম। তো বলছে ধাতব ঘনকের প্রত্যেকটা তলের ক্ষেত্রফল হচ্ছে 0.5 মিটার স্কোয়ার। হ্যাঁ, ঘনকের কিন্তু প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, ঘনক। ঠিক আছে, ঘনকের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে বাহুর দৈর্ঘ্য সমান হলে এটা এ হইলে এটা হইলে এটাও এ হবে। ঠিক আছে, ব্যাপারগুলো কিন্তু এরকম। তার মানে প্রত্যেকটা তলের ক্ষেত্রফল সমান। এখন ঘনকের কয়টা তল আছে, ঘনকের কিন্তু 6টা তল থাকে। এই যে দেখেন, নিচে এটা হচ্ছে একটা তল, তারপরে উপরে এটা হচ্ছে একটা তল, তারপরে এই সাইডে দেখেন একটা তল, এই সাইডে একটা তল, সামনে একটা তল, পিছনে একটা তল, এরকম মোট 6টা তল। তো প্রত্যেকটা তলের যেই ক্ষেত্রফল, সেই তলের ক্ষেত্রফল দেওয়া আছে 0.5 মিটার স্কোয়ার। ঠিক আছে, তো আপনাকে বলছে এর নিচের তল দৃঢ়ভাবে আটকানো। তো এইটারে করলাম কি, খুঁটি গাড়লাম। ঠিক আছে, চারদিকে খুঁটি দিলাম, নিচের তল একদম আটকায় রাখছি যে ওরে কোনোভাবে নাড়াইতে পারবো না। তাই বলছে যে এর উপরের যেই তল আছে সেই তল বরাবর 5 × 10⁶ নিউটন বল স্পর্শক বরাবর দিলাম। এই যে দেখেন, এই তলটা আছে না উপরের, এই যে উপরের এই তলটা, এই তল বরাবর স্পর্শক বরাবর কত বল দিছি, 5 × 10⁶ নিউটন বল প্রয়োগ করছি আমরা। ঠিক আছে, তো এই বল প্রয়োগ করার পর, হ্যাঁ, তো বলছে কি 5 × 10⁶ নিউটন বল প্রয়োগ করছি কই, হ্যাঁ,
তো বলছে যে কৃন্তন বিকৃতি হয় 10 ডিগ্রি। হ্যাঁ, তো এখন দেখেন নিচের তল আটকায় রাখছি, উপরের তলে বল প্রয়োগ করতেছি, তাইলে সে কি হবে, তাকে মনে করেন এরকম ধরেন, আপনি জাস্ট এরকম আঁকলাম, নিচের তলকে আটকায় রাখছি, উপরের তল বরাবর বল প্রয়োগ করছি, তাইলে সে কি একটু সামনের দিকে এগিয়ে যাবে না? নিচের তলের জায়গাতেই থাকবে, সে একটু সামনের দিকে এগিয়ে যাবে, তার ফলে তার কি একটা বিকৃতি হবে, এটাকে আমরা কি বলি, ব্যাবর্তন বিকৃতি, তাই না? তো আপনাকে ওই ব্যাবর্তন বিকৃতি বা কৃন্তন বিকৃতি সেটার মান দেওয়া আছে কতটুকু, 10 ডিগ্রি। এখন আপনাকে বলছে যে এন এর মান বা হচ্ছে ব্যাবর্তন গুণাঙ্কের মান বা মোচড় গুণাঙ্কের মানটা কত, সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো মোচড় গুণাঙ্ক মানে কি? মোচড় গুণাঙ্ক মানে হচ্ছে এফ বাই এ ডিভাইডেড বাই কি, থিটা, কালকে আমরা শিখছি, তার মানে এফ বাই এ ইন্টু থিটা। তো এখন দেখেন এফ এর ভ্যালু আপনাকে দেওয়া আছে, স্পর্শক বরাবর যে বলটা সেটা দেওয়া আছে, এ এর ভ্যালু কি দেওয়া আছে, এর ভ্যালুও দেওয়া আছে, দেখেন 0.5 মিটার স্কোয়ার, মানে যেই তল বরাবর আপনি বল প্রয়োগ করতেছেন সেই তলের ক্ষেত্রফল কিন্তু এই এর মান কি 0.5 মিটার স্কোয়ার। থিটার মান কত? থিটার মান হচ্ছে যে আপনাকে দেওয়া আছে 10 ডিগ্রি। থিটার মান কত দেওয়া আছে? 10 ডিগ্রি। তো থিটাকে কি ডিগ্রিতে রাখলে হবে? থিটাকে ডিগ্রিতে রাখলে হবে না, থিটাকে কি সে নিতে হবে, রেডিয়ানে নিতে হবে। রেডিয়ানে নিয়ে এখানে মান বসালে আপনার উত্তর শেষ। ঠিক আছে, তো রেডিয়ানে কিভাবে না, আমরা কি জানি 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তার মানে 1 ডিগ্রি সমান কত, পাই বাই 180 রেডিয়ান, তার মানে কত, 10 ডিগ্রি মানে কত, পাই বাই 180 ইন্টু 10। এখান থেকে যেটা পাবেন সেটা হচ্ছে কি আপনার রেডিয়ানে ভ্যালু চলে আসবে। তো রেডিয়ানের ভ্যালুটা কি, থিটার ভ্যালু নির্দেশ করবে রেডিয়ান। ঠিক আছে, তারপরে এই টোটালটা ক্যালকুলেট করবেন, আপনার এই যে এন এর মান চলে আসবে বা ব্যাবর্তন গুণাঙ্ক চলে আসবে বা কৃন্তন গুণাঙ্ক চলে আসবে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পারছেন এই অঙ্কটা। কেউ না বুঝলে ভাইয়াকে বললেন যে ভাইয়া বুঝি নেই। ঠিক আছে, ও আচ্ছা, একজন বলছে আমাকে 6 মিলিমিটার ছিল, 6 মিটার ছিল, মিটার 6 মিটার দৈর্ঘ্য ও 2 মিলিমিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট তারের সাহায্যে এত। তো আশা করি সবাই এটা বুঝতে পারছেন। এই অঙ্কটাও কিন্তু খুবই সহজ। হ্যাঁ, এই যে দেখেন বুয়েট 18-19 ব্যাচ, বেশি দিন আগে কিন্তু না, বুয়েট 18-19 কিন্তু মনে হয় লাস্ট পরীক্ষা দিছিল। ঠিক আছে, এরপরে ব্যাচ পরীক্ষা দিতে পারেনি। 18-19 ব্যাচের এই প্রশ্নটা আসছিল। এই প্রশ্নটা আমি আপনাদেরকে করে দিব না, এই প্রশ্নটা আপনারা নিজেরা বাসায় করবেন। এবং আমার দৃঢ় বিশ্বাস কেউ যদি আমার ক্লাসগুলো করে থাকেন ভালোভাবে বা আমার সাথে অন্য ম্যাথগুলো প্র্যাকটিস করেন, এটা আপনাদের কাছে পানি ভাত হওয়ার কথা। ঠিক আছে, কিন্তু একটু চিন্তা করবেন। ঠিক আছে, বুয়েট তো সোজা অঙ্ক দিবে না, বা হচ্ছে মানে সোজা দিবে না মানে কি, মানে অঙ্ক সহজ কিন্তু একটু বোঝা লাগবে আর কি চাইছে, এই হচ্ছে ঘটনা। হ্যাঁ, তো সবাই কি এই অঙ্কগুলো বুঝতে পারছেন কিনা আমাকে একটু বলেন, যে ভাইয়া বুঝছি বা বুঝি নেই, আমাকে একটু জানান। আগের ম্যাথে 6 মিটার দীর্ঘ ছিল, ওকে ফাইন। হ্যাঁ ভাইয়া ঠিক করছি, আপনারা বলছেন পরে আমার মনে পড়ছে। এই অঙ্কটা কিন্তু বাড়ির কাজ, আমার ক্লাস শেষ হওয়ার 10 মিনিটের ভিতরে এই অঙ্কটা আপনারা পোস্ট করবেন, দেখি কে কে এই প্রশ্নটা সলভ করতে পারেন। ঠিক আছে, বুয়েটের প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে আসছে বা হচ্ছে লাস্ট যে পরীক্ষা আসছে সেটা। এখন আপনি দেখেন যে এতক্ষণ তো গত ক্লাস থেকে তো আমার সাথে পড়তেছেন, প্রায় 2.5 ঘন্টার মতো ক্লাস করছেন গত ক্লাস থেকে হিসাব করলে, তাহলে এখন এই অঙ্কটা পারার মতো যোগ্যতা আপনার হয়েছে কিনা সেটা আপনারা একটু চেক করেন সবাই। ঠিক আছে, জি ভাইয়া বুঝছি, ওকে ভাইয়া ফাইন। আচ্ছা ভাই, অনেক তো পড়ালেখা করলাম, এবার আসেন একটু গল্প করি ভাইয়া। আপনাদেরকে দেখাই যে আমার লাইফের কার্ভটা কেমন, বা আমি পড়ালেখা কিভাবে করছি, কোন ক্লাসে কিভাবে করছি না করছি, আমার উত্থান পতনটা একটু আপনাদের সাথে দেখাই আমি। হ্যাঁ, তো এই হচ্ছে যে আমার মানে আপনার এই হচ্ছে যে আমার মনে করেন যে ক্লাস চেঞ্জ। হ্যাঁ, ক্লাস চেঞ্জের সাথে আমার একটা সম্পর্ক দেখাই। এটা এইদিকে হচ্ছে মনে করেন আমার ক্লাস চেঞ্জ, একটা গ্রাফ আঁকি, আর এইদিকে হচ্ছে যে প্যারা। হ্যাঁ, প্যারা মানে তো বুঝিনি, প্যারা মানে টেনশন, প্যারা মানে অশান্তি, প্যারা মানে আমাদেরকে কেউ কোনো কাজ দিলে বা প্রেশার দিলে আমরা কই ধুর একটা প্যারা দিতেছে। ঠিক আছে, তো যখন নার্সারিতে পড়তাম তখন কোনো প্যারাই ছিল না। হ্যাঁ, প্যারা ছিল না কেন, তখন দেখা যেত যে খাইতে খাইতে পড়তাম, ঘুমাইতে ঘুমাইতে পড়তাম, পড়া গেলেও পড়তাম, একভাবে হইলেই হইতো। ঠিক আছে, তখন প্যারা প্যারা শূন্যের কাছাকাছি ছিল। তো যত দিন বাড়লো, ঠিক আছে, মনে করেন আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে 0 থেকে মনে করেন ক্লাস 8, ঠিক আছে, 0 থেকে ক্লাস 8 পর্যন্ত আমার প্যারা ডে বাই ডে বাড়ছে, কিন্তু এই প্যারা নেওয়ার মতো সক্ষমতা আমার ছিল। ঠিক আছে, তো আমি যদি গ্রাফ আঁকি যে মানে আমাকে যত প্যারা দিতেছিল তখন আমি ততই ভালো করতেছিলাম, যে ক্লাস 8 পর্যন্ত আমার যে রেজাল্টের যে চেঞ্জটা, সেই চেঞ্জটা মনে করেন এই গ্রাফ দ্বারা বোঝা যায়। হ্যাঁ, তো আমার রেজাল্টের গ্রাফটা অনেকটা এরকম ছিল। হ্যাঁ,
যে প্যারা কত দিবা দাও, আমি সব প্যারা নিতে রাজি আছি, ঠিক আছে, সব প্যারা নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত, মানে আমার রেজাল্টও ভালোই ছিল ক্লাস 8 পর্যন্ত আল্লাহর রহমতে, ঠিক আছে। তো আপনাদের অনেকের বেলায় ব্যাপারটা এরকম যে আমরা স্কুল লাইফে ভালো করি, ঠিক আছে। তো এই জায়গায় আসার পরে এইটুকু আমার খুব ভালোভাবে সুন্দরভাবে স্মুথলি চলছে যে প্রতি বছর দেখা গেছে যে টপ কয়েকটা স্টুডেন্টের মধ্যে একটা রেজাল্ট করতাম, ঠিক আছে। তো এরকম ছিল, আপনাদের অনেকের গ্রাফটাই এরকম হয়তো। তারপরে হয়েছে কি, আমি স্কুল চেঞ্জ করলাম। কোন ক্লাসে? ক্লাস 9-এ থাকতে আমি স্কুলটা চেঞ্জ করলাম। তো স্কুল চেঞ্জ করে নতুন বন্ধুবান্ধব, নতুন এলাকা। আর আগে মনে করেন একটা ব্যাপার ছিল যে একটা স্কুলে পড়তেছি, সেই স্কুলে একটা ভালো রেজাল্ট করছি, পরের বছরও ওই রেজাল্টটা ধরে রাখার জন্য ভিতর থেকে একটা উদ্দীপনা কাজ করতো। তো নতুন স্কুলে যখন আসছি, রোল চলে গেছে অনেক পিছনে, ঠিক আছে, নতুন ভর্তি, তো রোল চলে গেছে অনেক পিছনে। তো সেখান থেকে যে টপ হইতে হবে বা এরকম কিছু হইতে হবে, এরকম কিছু ভিতর থেকে আসে নাই। তো না আসছে, তারপরে মনে করেন নতুন নতুন মোবাইল পাইছি, বিভিন্ন জনের সাথে কথাবার্তা বলতাম, এই করতাম সেই করতাম, আড্ডা দিতাম, ঘুরতাম ফিরতাম। তখন দেখা গেছে যে ক্লাস চেঞ্জের সাথে সাথে আমার রেজাল্টটা না কেমন জানি এবড়ো থেবড়ো হয়ে গেছে, ঠিক আছে। মনে করেন এরকম আপ ডাউন শুরু হয়ে গেছে, আমার ফলাফলের আপ ডাউন শুরু হয়ে গেছে, ঠিক আছে। তো আপ ডাউন শুরু হইতে 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 এর মধ্যে কী ঘটলো, এই যে মনে করেন এই এসএসসি পর্যন্ত তাও মোটামুটি ভালো করছি। তারপরে যখন এইচএসসিতে কলেজে ভর্তি হইলাম, তো কলেজে ভর্তি হওয়ার পরে মনে করেন যে বন্ধুর গাড়ি ছিল, আমার অনেক শখ ছিল, আমরা সবাই মিলে ঘুরতে যেতাম, অনেক কিছু করতাম। তো মনে করেন এরকম আমার কলেজের রেজাল্টটা ড্রপ হইলো। কলেজের রেজাল্টে ড্রপ হওয়ার ফলশ্রুত কী হইলো, এই যে দেখেন আমি কিন্তু মনে করেন চুয়েটে পড়ি, ঠিক আছে। তো বাংলাদেশের কিন্তু চুয়েট থেকেও ভালো ভালো ইনস্টিটিউট আছে, ঠিক আছে। মানে আমি যেই লাইনে পড়তে চেষ্টা করছি ইঞ্জিনিয়ারিং লাইনে, সেই লাইনে কিন্তু আমার থেকে ভালো ইনস্টিটিউট আছে। আপনারা সবাই জানেন, এই যে নাম সলভ করেই দিছি, নাম তো এখানে আছেই, ঠিক আছে। তো ঘটনা হচ্ছে কি, আমি কিন্তু ওখানে চান্স পাইনি, ঠিক আছে, দ্যাটস ওয়াই আমি চুয়েটে। হ্যাঁ, তো তার মানে আমার এই উত্থান পতন হয়েছে, ঠিক আছে। উত্থান পতন হইতে হইতে এখন দেখেন যত প্যারা বাড়ছে। দেখেন আমি যখন অ্যাডমিশনে গেছি, অ্যাডমিশনে কিন্তু আমার আরও প্যারা ছিল, ঠিক আছে। দেখা গেছে কি আগে আমি প্রচুর প্যারা নিতাম, হিসাবটা হওয়ার কথা কি ছিল যে আমার প্যারা নেওয়ার সামর্থ্য এই বরাবর হওয়ার কথা ছিল, ঠিক আছে, যে ডে বাই ডে যদি আমি জিনিসটাকে ধরে রাখতাম। কিন্তু পরে দেখা গেছে যে আমার প্যারা যত বাড়ছে আমি তত উদাসীন হয়ে গেছি। উদাসীন হয়ে আমি এই যে ঘোরাফেরা হাবিজাবি করে আমি আমার লাইফের একটা পার্ট নষ্ট করছি, ঠিক আছে। লাইফের একটা পার্ট কী করছি, নষ্ট করছি। মনে করেন এটা ও বিন্দু, ও থেকে পি বিন্দু পর্যন্ত আমার ভালো প্যারা, আর হচ্ছে যে আমার যে রেজাল্ট, দুইটা কি ছিল, খুব ভালো লেভেলের ছিল টাইম চেঞ্জের সাথে সাথে। কিন্তু পরবর্তীতে আমি হচ্ছে যে আর প্যারা যতই বাড়ে আমার গায়ে লাগে না প্যারা। তো আমার ব্যাপারটা হয়ে গেছে এরকম যে আমার রেজাল্টের কার্ভটা হয়ে গেছে এরকম, ঠিক আছে। মনে করেন এটা হচ্ছে আর পয়েন্ট। হ্যাঁ, তারপরে কি হলো, এখন মনে করেন আমার এখনও মনে করেন এই উদাসীনতাটা কিছুটা আছে। এখন মনে করেন আমার প্যারা তো ডে বাই ডে বাড়তেছে, আমি কয়েকদিন পরে বের হব, বের হওয়ার পরে হচ্ছে যে চাকরি করতে হবে, প্যারা তখন আরও বেড়ে যাবে, ঠিক আছে, তখন প্যারা আরও বেড়ে যাবে। এখন আমার যদি উদাসীনতার হার এই হারে চেঞ্জ হতে থাকে, আবার প্যারা যদি একই সাথে বাড়তে থাকে, একটা সময় আমার কি মনে মনে একটা বিরক্তি চলে আসবে না, মনে হবে ধুর সব বাদ, এরকম মনে হবে না? আপনাদের অনেকের কিন্তু মনে হয় যে অ্যাসাইনমেন্ট দিছে, একজন এক একভাবে করাচ্ছে, ধুর একটা সময় মনে হয় যে ধ্যান নাই করি, ঠিক আছে, হয়তো করেন জোরপূর্বক করেন, কিন্তু অনেক সময় মনে হয়। তো মনে করেন আমার যদি এরকম হুট করে ইচ্ছা হয় যে ধুর না করি, তখন কি হবে, আমি তো তখন মানে ওই মুহূর্তে হচ্ছে কি প্যারার সাথে আমার ক্লাস চেঞ্জ, কোনো কিছুর আর সম্পর্ক নাই, ঠিক আছে। এই যে আমার কি হয়ে গেছে, আমি প্যারা মুক্তি হয়ে গেছি, ঠিক আছে। কারণ কি আমি কোনো প্যারা নিতেছি না ওই সময় আর, ঠিক আছে, কারণ প্যারা নেওয়ার লিমিট আমার শেষ। আমি যতটুকু আমার পক্ষে হাইয়েস্ট ছিল সেটা আমার শেষ, তারপরে আমি আর কোনো প্যারাই নিব না, ঠিক আছে। তো এটা হচ্ছে মনে করেন মোটামুটি আমার একটা লাইফের কার্ভ, পড়াশোনার একটা কার্ভ। আপনাদের কার কার্ভ কেমন লাইফে, আপনারা কার কার্ভটা কেমন সেটা আমাকে একটু দেখাবেন। আজকে হচ্ছে যে ওই যে একটা বাড়ির কাজ দিলাম, সেই সাথে এই জিনিসটা, এই দুইটা জিনিস আজকে ড্র করবেন আপনার নিজের লাইফের কার্ভ, ঠিক আছে। যে আমার পড়াশোনার সাথে প্যারার সাথে আমার যে ক্লাস চেঞ্জের সাথে সাথে আমার যে রেজাল্টের চেঞ্জটা হইলো সেটা কেমন হইলো সেটা একটু আমাদেরকে শো করবেন আজকে, ঠিক আছে। তো আশা করি ভাইয়ার লাইফের প্যারাটা আপনারা বুঝতে পারছেন, ঠিক আছে। তো এখন ঘটনা হচ্ছে আমার লাইফে যত প্রেশার আসছে সেটার সাথে সাথে আমার আপস অ্যান্ড ডাউনস এরকম হয়েছে। তো আমরা এখন একটা জিনিস দেখব, আমরা কি দেখব, আমরা দেখব যে একটা লোহার দণ্ড আছে, মনে করেন একটা কি আছে, লোহার দণ্ড আছে। লোহার দণ্ডকেও তো আমরা প্রেশার দিই, প্রেশার দেওয়া মানে কি, প্রেশার মানে তো ফোর্স দেওয়াই, তাই না? কারণ পি ইকুয়াল টু এফ বাই এ, একক ক্ষেত্রফলে যত ফোর্স দিতেছি সেটাই তো প্রেশার। তো লোহার দণ্ডকে আমরা কি দিতেছি, প্যারা দিতেছি, ধরে নেন, ঠিক আছে, প্রেশার। তো যত প্যারা দিব বা হচ্ছে ওকে যত ফোর্স দিব, ও কি হবে, ততই ওর চেঞ্জ হওয়ার কথা না, ততই কিন্তু চেঞ্জ হওয়ার কথা। তো মনে করেন আচ্ছা, আর পি ইকুয়াল টু কি এফ বাই এ,
এফ বাই এ কে আমরা আবার কি বলি, পীড়ন বলি, ঠিক আছে। তাহলে মনে করেন যে এই সাইডে আমি ওকে পীড়ন দিতেছি, ঠিক আছে। তো পীড়ন দিলে ওর কি হওয়ার কথা, একটা বস্তুকে যখন ফোর্স দিব বা লোহার দণ্ডকে ফোর্স দিব, ওর তখন কিন্তু বিকৃত হওয়ার কথা, ঠিক আছে। তার মানে ওর হচ্ছে কি পীড়নের সাথে সাথে বিকৃতি হবে। আমার কিন্তু হিসাবে কি ছিল, প্যারা যত বৃদ্ধি পাবে ক্লাস চেঞ্জের সাথে সাথে আমার রেজাল্ট তত ভালো হওয়ার কথা ছিল, ঠিক আছে, আগের হিসাব অনুযায়ী। কিন্তু আমি ভালো করতে পারিনি, দেখছেনই তো। তো এখন ঘটনাটা কি হলো, এই যে বস্তু, সমগ্র বস্তু জগৎ আসলে আমাকে অনেক পছন্দ করে, তারা হচ্ছে আমাকে ফলো করে, ঠিক আছে। তো দেখেন কিভাবে ফলো করে, দেখেন ওরে যখন আমি বিকৃত করছি, হ্যাঁ বিকৃত করছি মনে করেন ডেল এল পরিমাণ, ঠিক আছে। ওকে যখন আমি বিকৃত করছি, দেখা যায় যে শুরুতে ও আমার মতোই, যত পীড়ন দেই ততই ভালো করে বিকৃতি দেয়, ঠিক আছে। তো একটা পর্যায়ে গিয়ে সে আমার মতো কি হয়ে গেছে, উদাসীন হয়ে গেছে, ঠিক আছে। তার আর পীড়ন নিতে ভালো লাগে না, তখন সে হতাশ হয়ে সে এলোমেলো বিকৃতি দেওয়া শুরু করে, ঠিক আছে। এলোমেলো বিকৃতি দেওয়ার পর এলোমেলো বিকৃতি দিতে দিতে শেষ, এখন হয়েছে কি, সে অনেক ডিপ্রেশনে পড়ে গেছে, ঠিক আছে। আর তার ভালো লাগতেছে না কিছু, সে একটা পর্যায়ে কি হবে, গিয়ে ছিঁড়ে যাবে, ঠিক আছে। কারটা অনেকটা এরকম হয়, ঠিক আছে, গিয়ে হয়তো বা ছিঁড়ে যাবে একটা পয়েন্টে, হ্যাঁ। তো এখন কয়টা পয়েন্ট পেলাম আমরা, ও পয়েন্ট, এখানে একটা পেলাম পি পয়েন্ট, এখানে একটা পেলাম আর পয়েন্ট, আর এখানে একটা পয়েন্ট পেলাম এস পয়েন্ট। তাহলে ঘটনাটা কি ঘটতেছে, যখন ও থেকে পি এর মধ্যে, ততক্ষণ সে পীড়ন যত বিকৃতি তত। আর আমরা কি জানি, পীড়ন সমানুপাতিক কি বিকৃতি, পীড়ন যত বিকৃতি তত বৃদ্ধি। তার মানে কি, পীড়ন সমানুপাতিক বিকৃতি, এই সূত্র ফলো করতেছে। এই সূত্রটা কিসের সূত্র, হুকের সূত্র, ঠিক আছে। তার মানে এই ও থেকে পি পর্যন্ত যেহেতু এটা ফলো করতেছে, তার মানে এই জায়গাটাকে আমরা কি বলবো, যে স্থিতিস্থাপক সীমার মধ্যে অবস্থিত, ঠিক আছে। এই জায়গাটাকে আমরা কি বলবো, এই জায়গায় সে স্থিতিস্থাপকতার সূত্র বা হুকের সূত্রটা মেনে চলে। আর এই পি পয়েন্টের নাম কি, পি পয়েন্টের নাম হচ্ছে স্থিতিস্থাপকের লাস্ট যে সীমা সেটা, ঠিক আছে। তার জন্য এই পি পয়েন্টের নাম আমরা কি দিলাম, স্থিতিস্থাপক সীমা, ঠিক আছে, স্থিতিস্থাপক সীমা। তো এইটা হচ্ছে যে ওর ক্ষেত্রে পি পয়েন্টের মান, হ্যাঁ। তো এখন একটা জিনিস দেখেন, এরপর থেকে কি হয়েছে, ওর উদাসীনতা শুরু হয়েছে। এখন দেখেন আমার লাইফের কার্ভটা কেমন ছিল, এরপর থেকে আমার উদাসীনতা শুরু হয়েছিল, হ্যাঁ। এখন আমার যখন এই উদাসীন পর্যায়ের মধ্যে যে কোনো একটা পর্যায়ে, মনে করেন এই জায়গায় হচ্ছে আমার অ্যাডমিশন পরীক্ষা ছিল, আমি হচ্ছে যে মনে করেন যে বুয়েটে ভালো রেজাল্ট করতে পারলাম না, ঠিক আছে। এই জায়গায় আমি হচ্ছে বুয়েটে ভালো রেজাল্ট করতে পারলাম না। এখন আমি যদি এইখান থেকে আবার ব্যাক করে আসতে চাই আগের জায়গায়, আমি কি আগের জায়গায় আসতে পারবো? অবশ্যই পারবো না। আমার লাইফে ওই যে অপূর্ণতাটা ছিল, ওই অপূর্ণতাটা থেকেই গেল, তাই না? তার মানে আমি চাইলেও আগের জায়গায় আসতে পারলাম না। আগের জায়গায় যদি আসতে পারতাম তাহলে হয়তো আবার রিকভার করার ট্রাই করতে পারতাম, ঠিক আছে। আমি তো আগের জায়গায় আসতে পারতেছি না। একই রকম কি এই জায়গার মনে করেন এই পি থেকে আর এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট যদি আপনি নেন, ঠিক আছে, মানে স্থিতিস্থাপক সীমার পরে পি থেকে আর এর মধ্যে যে কোনো একটা পয়েন্ট ধরেন, আপনি কিউ নিলেন বা এম নিলেন, ঠিক আছে, নিলেন। এখান থেকে যদি আপনি আবার আগের জায়গায় ফিরে আসার চেষ্টা করেন, আগের জায়গায় মানে কি, ওই জায়গা আপনি আগের জায়গায় ফিরতে পারবেন না, ঠিক আছে, আগের জায়গায় ফিরতে পারবেন না, কারণ আপনি স্থিতিস্থাপক সীমার বাইরে চলে গেছেন। আপনার মধ্যে একটা সবসময় একটা বিকৃতি থেকে যাবে। এই যে বিকৃতিটা, এটার নাম মনে করেন ওটি, ঠিক আছে। এই ওটি বিকৃতিটা আপনার মধ্যে থেকেই যাবে। আপনি যদি এইখানে থাকেন, আপনার বিকৃতি হবে এতটুকু, মনে করেন এটা কিউ, তার মানে কি ও কিউ পরিমাণ বিকৃতি আপনার মধ্যে থেকেই যাবে, ঠিক আছে। তার মানে আমি যখন এই সীমা পার হয়ে যাব, আমি আর তাহলে আদি অবস্থায় ফিরতে পারবো না, ঠিক আছে। তাহলে এটা একটা কাহিনী গেল। এখন দেখেন এই যে অ্যাব্রো থ্যাব্রো হইতেছে, মানে আমি যত ফোর্স দিতেছি ততই কি হইতেছে, তার কি আপস অ্যান্ড ডাউনস হইতেছে না গ্রাফে, ঠিক আছে। মানে সে একটা অনিয়মিত, এই পর্যন্ত ও থেকে পি পর্যন্ত সে নিয়মিত একটা আমাকে ভ্যালু দিছে বা পীড়ন সমানুপাতিক বিকৃতি এই জিনিসটা মেনে চলছে, কিন্তু এই পি থেকে আর পর্যন্ত সে কিছুই মানতেছে না, ঠিক আছে, কিছুই মানতেছে না। এবং একটা জিনিস আপনারা খেয়াল করলে দেখবেন, একটা বস্তুকে আমরা যত টানি, ঠিক আছে, যত লম্বা করব, তার কিন্তু আপনার পুরুত্ব তত কমতে থাকবে বা প্রস্থ কি তত কমতে থাকবে। কিভাবে এই জিনিসটা দেখা যায়, আমি হচ্ছে ছোটবেলায় করতাম কি, আপনার কলম আছে না, কলমকে আগুনে পুরাইতাম মাঝখান দিয়ে, ঠিক আছে, কেন জানি ভালো লাগতো। তারপর করতাম কি, টানা শুরু করতাম। তো আমি দেখতাম কি, মানে শক্ত তো বেশি, তো ওরা আমি তরল বানাইতাম, একটু একটু তরল তরল ভাব আনতাম, তারপর হচ্ছে ওরা টানা শুরু করতাম। টানলে দেখতাম যে আস্তে 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 জিনিসটা চিকন হয়ে যাচ্ছে, ঠিক আছে। চিকন হয়ে কি হয়ে যায় আপনার, মানে জিনিসটা একদম পাতলা হয়ে যায়, একটা সময় ছিঁড়ে যায়, ঠিক আছে। অথবা আপনারা যারা চুইংগাম খান, ঠিক আছে, অনেকের একটা বাজে অভ্যাস আছে, চুইংগামটা মুখ থেকে বের করে এইভাবে টানা শুরু করে। তো টানলে দেখা যায় যে চুইংগামের প্রস্থটা কমতেছে, ঠিক আছে। চুইংগামের প্রস্থটা কি হয়, ক্রমাগত কমে, যত দৈর্ঘ্য বাড়ে প্রস্থটা কি হয়, তত সরু হয়, ঠিক আছে। তা আমি যত পীড়ন দিতেছি, তার মানে তাকে ফোর্স দিতেছি না তত বেশি, তো যত ফোর্স দিব তার কি সে আস্তে আস্তে কি সরু হইতে থাকবে না। তার মানে এই পি থেকে আরে যত আমি ফোর্স বাড়াবো সে কি আস্তে আস্তে সরু হইতে থাকবে। তো একটা নির্দিষ্ট ডিস্টেন্স এই যে আর পর্যন্ত সে হচ্ছে যে মোটামুটি থাকবে, মানে এই পর্যন্ত সে ছিঁড়বে না। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, নতি বিন্দু, ঠিক আছে। এই পয়েন্টটাকে আমরা কি বলবো, নতি বিন্দু বা ইয়েল্ড পয়েন্ট, ঠিক আছে। এই পয়েন্টও সে কি হয় নাই, ছিঁড়ে নাই, ঠিক আছে।
তো নতিবিন্দু পর্যন্ত সে কি হবে, ধীরে ধীরে সরু হইতে থাকবে এবং হচ্ছে অনিয়মিত একটা কার্ভ প্রদর্শন করবে। তারপরে কি হবে, নতিবিন্দু যখন পার হয়ে যাবে তখন দেখা যাবে যে আমি যত আরো প্রেসার বাড়াবো দেখা যাবে যে আপনার পীড়নের মানটা কি হবে, মানে এই যে পীড়নের মানটা যখন বাড়াবো তখন দেখা যাবে যে আবার খুব ভালোভাবে বিকৃতি দেওয়া শুরু করছে। এবং বিকৃতি হইতে থাকলে কি হতে থাকবে, আপনার হচ্ছে বস্তুটা একদম সূক্ষ্ম হয়ে যাবে এবং যেই কোনো একটা পয়েন্ট হচ্ছে মানে এই আর এর পরে যে কোনো একটা পয়েন্ট হচ্ছে বস্তুটা কি হয়ে যাবে, ছিঁড়ে যাবে। তো আমরা কি জানি, বস্তু যে পয়েন্টে ছিঁড়ে যায়, ঠিক আছে, বস্তু যে পয়েন্টে ছিঁড়ে যায় সেই পয়েন্টে কি তার সহ্য সীমা শেষ। তো এই পয়েন্টটার নাম হচ্ছে কি, সহন সীমা। এই পয়েন্টটার নাম কি, সহন সীমা, ঠিক আছে। আর এই পয়েন্টটা তাহলে কোন বল কাজ করে, কোন বলের প্রভাবে এই পয়েন্টটা সে ছিঁড়ে যায়, এই পয়েন্টটাতেই যে বলটা কাজ করে সেটাকে আমরা কি বলি, অসহ বল বা অসহ ওজন বা অসহ ভার, ঠিক আছে। তো আশা করি এই কার্ভটা আপনারা বুঝতে পারছেন। তা আপনাদের কি আসে, অনেক সময় হচ্ছে যে ইস্পাতের একটা গল্প বলে দেয় উদ্দীপকে, তারপরে বলে যে ভারের সাথে পীড়নের সাথে ওর বিকৃতির যে সম্পর্কটা সেটা দেখাও, বা এইটার নাম কি পীড়ন বিকৃতি লেখচিত্র, বা এটার নাম হচ্ছে ভার সম্প্রসারণ লেখচিত্র। মানে ভার দেওয়ার সাথে সাথে, ভার দেওয়া মানে কি, ভার দেওয়া মানে হচ্ছে যে ওজন দেওয়া, W=mg, এম যত বাড়াবো ওজন তত বাড়বে। ওজন বাড়া মানে কি, আমার বল বাড়া। তার মানে কি, বল বাড়া মানে কি, বল বাড়া মানে হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বল বাড়তেছে, তার মানে পীড়ন বাড়তেছে, ঠিক আছে। তার মানে হচ্ছে পীড়ন বাড়া একই কথা। তার মানে আপনাকে ভার সম্প্রসারণ লেখচিত্র বলার কারণ কি, ভার আর সম্প্রসারণ সম্পর্কিত, পীড়ন আর সম্প্রসারণ মানে কি, বিকৃতি তো বোঝাচ্ছে, তো সম্পর্কিত। তো আপনাকে এটা ভার সম্প্রসারণ লেখচিত্র বলতে পারে, ঠিক আছে। তো আশা করি ভার সম্প্রসারণ লেখচিত্রের কোন পার্টটা কি নির্দেশ করে আপনারা সবাই ক্লিয়ার। যদি বুঝে থাকেন আমাকে জানান, জি ভাই বুঝতে পারছি। এ পোলাপান বুঝছেন কিনা আমাকে জানান কুইক। সময় কোন দিক দিয়ে চলে যায়। ভার সম্প্রসারণ লেখচিত্রটা কি বুঝতে পারছেন? কেন জানি ভাল লাগতো, লল কি ভাল লাগতো, ক্লিয়ার ভাইয়া। আপনারা মানুষ কয়জন আছেন আমাকে একজন বলেন তো, আমি না আসলে বুঝতেছি না। আমার এখানে দেখাচ্ছে কি খুবই কম দেখাচ্ছে, ঠিক আছে, আমি বলতেই পারতেছি না, 1 ডিজিটের একটা সংখ্যা দেখাচ্ছে আমাকে। হ্যাঁ, এত কম মানুষ হলে তো সমস্যা। আপনারা কয়জন আছেন আমাকে একটু জানান তো। আর হচ্ছে যেই কয়জনই আছেন আপনারা কি মানে লুকায় লুকায় পড়াশোনা করেন? আপনারা আমার সাথে কথা বলেন না কেন? কথা বলতে হবে তো, কথা বলেন, কথা বলেন, যে ভাই বুঝছি বা বুঝিনি একটা কিছু বলেন, ঠিক আছে। তো আশা করি ভার সম্প্রসারণ লেখচিত্রটা আপনারা বুঝতে পারছেন। আপনাদের আজকে কাজ কি, এই অঙ্কটা কাজ, নিজের লাইফের একটা গ্রাফ আঁকা দেখাবেন আজকে আমাকে, এটাও একটা কাজ, ঠিক আছে। আচ্ছা, আরেকটা ভালো কথা, ওই যে আপনারা বললাম না যে আমাকে যত পীড়ন দেয় আমি একটা পর্যায়ে বিরক্ত হয়ে যাই, ঠিক আছে, বিরক্ত হয়ে যাই। তো বিরক্ত হয়ে তো সাথে সাথে নিষেধ করি না, একটু পরে দেখা যায় যে আরও বিরক্ত করলে তখন নিষেধ করে দিই। তো মনে করেন স্প্রিংয়ের বেলায় ব্যাপারটা এমন, বা হচ্ছে এই স্থিতিস্থাপক বস্তুর বেলায় ব্যাপারটা এমন যে আপনি যদি বারবার তাকে পীড়ন দিতে থাকেন, একবার পীড়ন দিলেন আবার ছেড়ে দিলেন, পীড়ন দিলেন ছেড়ে দিলেন, ও কি হয়ে যাবে, ভিতরে ভিতরে কি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। মানে কথার কথা বোঝানোর জন্য বলতেছে, ও ভিতরে ভিতরে কি হয়ে যাবে, বিরক্ত হয়ে যাবে। তখন দেখা যাবে যে আগে ওরে টান দিলে যে পরিমাণ বিকৃতি দেখাইতো আস্তে আস্তে কি সেই পরিমাণ বিকৃতি দেখাবে না সে, ঠিক আছে। তার মানে আস্তে আস্তে তার বিকৃতি দেখানোর পরিমাণটা কমে যাচ্ছে। বিকৃতি যত কম দেখাবে তার মানে কি, তার হচ্ছে যে আপনার কি বলে মানে স্থিতিস্থাপক সীমাটা তত কমে আসতেছে না, স্থিতিস্থাপক সীমা কিন্তু তত কমে আসতেছে। কারণ আগে আপনার গ্রাফ ছিল মনে করেন এইটুকু, এই সাইডে বিকৃতি ছিল, এইটুকু হচ্ছে বিকৃতির মান প্রদর্শন করতেছে। এখন হচ্ছে কি বারবার তাকে কন্টিনিউয়াসলি পীড়ন দেওয়ার ফলে সে কি করতেছে, আর আগের মতো ওই ধর্মটা দেখাচ্ছে না, ঠিক আছে। তখন হচ্ছে যে তার বিকৃতি মনে করেন কমে আসছে, বিকৃতি কমে এসে এই পয়েন্ট আসছে, তাহলে তার গ্রাফটা তখন এই পর্যন্ত হবে। তো গ্রাফ যদি এই পর্যন্ত হয় তাহলে আমরা সেক্ষেত্রে কি বলতে পারি, তার স্থিতিস্থাপক যে সীমাটা সেই সীমাটা এই ওপি থেকে ওপি প্রাইমে চলে আসছে, এটা আমরা বলতে পারি। মানে তখন তার স্থিতিস্থাপক সীমাটা কমে যাবে। আচ্ছা, এই যে ক্রমাগত পীড়নের হ্রাস বৃদ্ধির কারণে বস্তুর যে মানে বিকৃতি ঘটাইতে যে অনীহাটা, এই অনীহাটাকে আমরা কি বলবো, স্থিতিস্থাপক ক্লান্তি, যে সে ক্লান্ত হয়ে গেছে, ঠিক আছে। তো স্থিতিস্থাপক ক্লান্তি ঘটলে কেন ঘটে, আবার বলি, পীড়নের ক্রমাগত স্থিতিস্থাপক ক্লান্তি, ঠিক আছে। ক্লান্তিটা কেন ঘটবে, পীড়নের ক্রমাগত হ্রাস বৃদ্ধির জন্য। হ্যাঁ, আচ্ছা আপনারা হতাশ হয়েন না, একটু পরে আবার অঙ্ক করাবো, সমস্যা নেই, ঠিক আছে, একটু থাকেন। তারপরে এখন এর ফলে কি হবে, পীড়নের ক্রমাগত হ্রাস বৃদ্ধি ঘটালে স্থিতিস্থাপক সীমাটা হ্রাস পাবে, স্থিতিস্থাপক সীমা হ্রাস পাবে। হ্যাঁ, স্থিতিস্থাপক সীমা হ্রাস পাবে, ঠিক আছে। মানে স্থিতিস্থাপক ক্লান্তি ঘটলে কি কি ঘটনা ঘটতে পারে সেটা আমি আপনাদেরকে বলি, ঠিক আছে। তারপরে কি হবে, তারপরে হচ্ছে যে দেখেন
স্থিতিস্থাপক সীমা হ্রাস পাবে। এখন তার তো মানে আগের মতো সে বিকৃতি দেখায় না, ঠিক আছে। তো ঘটনা হয় কি, সে হচ্ছে যে বিকৃতি হইতে পারে যে মনে করেন আপনার আগে বিকৃতি হয়েছে এল পরিমাণ, ঠিক আছে, এখনও ধরেন এল পরিমাণই হবে, কিন্তু আগে যেই সময়ে হইতো বা যেই রেটে হইতো সময়ের সাথে সাথে এখন সেই রেটে হয় না। এখন হয় কি, খুব ধীরে ধীরে বিকৃত হয়। কিভাবে বিকৃত হয়? ধীরে ধীরে বিকৃতি লাভ করে, ঠিক আছে। মানে আগের মতো দ্রুত হয় না, যে আগে যেমন টান দিলেই ইয়ে হয়ে গেছিলো, এখন মানে আবার সংকুচিত হয়ে গেছিলো ছেড়ে দেওয়ার পরে, এখন ওরকম হবে না, টান দিবেন আস্তে 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 সংকুচিত হবে, ঠিক আছে। তার মানে ধীরে ধীরে বিকৃতি হবে, ঠিক আছে। 4 নম্বর পয়েন্টে কি দাঁড়ায়? 4 নম্বর পয়েন্টে দাঁড়ায় যে অসহভারের চেয়ে কম ভারে এমনকি স্থিতিস্থাপক সীমার মধ্যে ছিঁড়ে যেতে পারে, ঠিক আছে। মানে হচ্ছে এখন দেখেন, আমি কিন্তু একটু আগে বলছি আপনাদের স্থিতিস্থাপক সীমাটা কমে গেছে। তো স্থিতিস্থাপক সীমা যখন কমে যায়, বড় করে আঁকি, আমার স্থিতিস্থাপক সীমাটা বা এই জিনিসটা যখন কমে যাবে, তার মানে কি, এই জিনিসটা ধরেন কমে এখানে আসছে, তার মানে এরপরে যদি আমি পীড়ন এর মধ্যে দেই, এইটুকু হচ্ছে এখন স্থিতিস্থাপক সীমা, এরপর যদি আমি পীড়ন এইটুকুর মধ্যেই বাড়াই, মানে আদি যে স্থিতিস্থাপক সীমা সেটার মধ্যেও যদি বাড়াই, তখনও কি হতে পারে, বস্তুটা ছিঁড়ে যেতে পারে যে কোনো মুহূর্তে, ঠিক আছে। তার মানে আপনার অসহভারের চেয়ে কম ভার, আগে অসহভার ছিল মনে করেন এই জায়গায়, এখন অসহভার হয়ে গেছে এদিকে কোথাও, ঠিক আছে। তার মানে অসহভারের চেয়ে কম ভারেও বা হচ্ছে যে স্থিতিস্থাপক সীমার মধ্যেও সে কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো এই লাইনটা আপনারা নিজেরা লিখে রাখেন, ঠিক আছে। কি বলছি, অসহভারের থেকেও কম ভারে, যেহেতু স্থিতিস্থাপক সীমা কমে গেছে, তার মানে আগে আপনার অসহভারটা ছিল এই জায়গায়, এখন দেখা যাবে যে আপনি এরপরে স্থিতিস্থাপক সীমার পরে যে কোনো জায়গাতেই তো সে ছিঁড়তে পারে। মনে করেন এই পীড়নের এই পয়েন্টটাতে সে কি হলো, ছিঁড়ে গেল, তাহলে অসহভারের থেকে কম ভারে সে ছিঁড়ে যাবে, ঠিক আছে। বা আদি স্থিতিস্থাপক সীমার মধ্যেই সে কি হতে পারে, ছিঁড়ে যেতে পারে। তো এটা হচ্ছে স্থিতিস্থাপক ক্লান্তির কয়েকটা মানে বৈশিষ্ট্য। তো এই বৈশিষ্ট্যগুলো একটু মাথায় রাখবেন আপনারা সবাই। আচ্ছা, এটা গেল। তো আপনারা সবাই এই জিনিসটা ক্লিয়ার কিনা আমাকে একটু বলেন, ঠিক আছে। এটা হয়েছে ভাইয়া, এটা চেক করবো একটু পরে ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, আপনি অনেক দেরি করে ফেলছেন। আচ্ছা, আপনারা সবাই কি জিনিসগুলো বুঝছেন কিনা আমাকে বলেন। এই ছোট জিনিস, সহজ জিনিস যদি বুঝে থাকেন তাইলে ভাই হচ্ছে নেক্সট ইয়েতে আগাই। হ্যাঁ, আচ্ছা, নেক্সট ইয়েটা কি আমাদের পয়সনের অনুপাত, ঠিক আছে। কার অনুপাত? পয়সনের। বিজ্ঞানী সাইমন পয়সনের এই অনুপাতটা আবিষ্কার করছে, ঠিক আছে। একটু আগে একটা চুইংগামের উদাহরণ দিলাম না, অনেকেই চুইংগাম এরকম 2 হাত দিয়ে টানেন হয়তো, তো এটা ভালো না আসলে, জিনিসটা দেখতে খারাপ দেখায়। একসময় সবাই করতো এই জিনিসটা। তো এখন দেখেন আমি কি বললাম, চুইংগাম হচ্ছে কি 2 পাশ দিয়ে যখন মুখে থেকে বাইর করে 2 পাশে যখন টানবেন তখন কি হয়, ওর হচ্ছে দৈর্ঘ্য বাড়ে। দৈর্ঘ্য বাড়লে কি হয়, ও সরু হয়ে যায় না, তার মানে কি ওর প্রস্থ কমে যায়, ঠিক আছে। তার মানে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করলে তার দৈর্ঘ্য বৃদ্ধি পায়, কিন্তু কি হয়, একই সাথে তার প্রস্থটা হ্রাস পায়। এই ধর্মটা কে লক্ষ্য করছে? এই ধর্মটা লক্ষ্য করছে হচ্ছে বিজ্ঞানী পয়সন। এখন যত দৈর্ঘ্য বাড়াবো প্রস্থ কিন্তু তত কমবে, বা প্রস্থের তত কি হবে, হ্রাস ঘটবে। এটা আমরা বুঝি, নর্মালি বুঝি, ঠিক আছে। যত দৈর্ঘ্য বাড়াবো প্রস্থের তত পরিবর্তন হবে। তো সে এই জিনিসটা চিন্তা করে সে বলল যে তার মানে প্রস্থের পরিবর্তন মানে কি, পাশের পরিবর্তন বা পার্শ্বের পরিবর্তন। তো সে বলছে যে প্রস্থ বিকৃতি না বলে সে বলছে যে পার্শ্ব বিকৃতি, ঠিক আছে। পার্শ্ব বিকৃতি সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি, সে এটা বলে দিচ্ছে, এটা হচ্ছে তার সূত্র, ঠিক আছে। দৈর্ঘ্য বিকৃতি তার মানে হচ্ছে দৈর্ঘ্য যত বিকৃত করব পার্শ্ব তত বিকৃত হতে থাকবে, বা দৈর্ঘ্য যত বাড়াবো পার্শ্ব তত কি হবে, কমবে। দৈর্ঘ্য যত কমাবো পার্শ্ব তত কি হবে, বাড়বে, ঠিক আছে। ব্যাপারটা কিন্তু এইরকম। তো সে এটা বলছে। হ্যাঁ, তো এখন তাইলে এটা থেকে আমরা কি পাই, এইটা থেকে আমরা পয়সনের দেখেন এরকম পার্শ্ব বিকৃতিকে আমি প্রকাশ করি কিভাবে, দেখেন এই যে একটা দণ্ড নিলাম, ঠিক আছে। তো দণ্ডের মনে করেন আপনাকে এই ডায়ামিটারটা দেওয়া আছে, ঠিক আছে। ডায়াটা হচ্ছে ডি, আদিতে ডায়ামিটার কত ছিল, ডি ছিল। এখন আপনি যখন বল প্রয়োগ করছেন তখন আপনার এই জিনিসটা চিকন হয়ে গেছে, ঠিক আছে। চিকন হয়েছে, এখন চিকন হয়েছে কতটুকু, দেখেন আদিতে ছিল এইটুকু, এখন চিকন হয়ে গেছে মনে করেন আদিতে ছিল এইটুকু, এই যে ডট ডট দিয়ে আঁকি, ঠিক আছে। এখন চিকন হয়ে এইটুকু হয়ে গেছে, তার মানে আপনার ব্যাসের পরিবর্তন কতটুকু হয়েছে, এই ছোট ডি পরিমাণ, ঠিক আছে। আদিতে আপনার দৈর্ঘ্য কতটুকু ছিল, এই এল পরিমাণ, এখন আপনার দৈর্ঘ্য চেঞ্জ হয়েছে কতটুকু, এই ছোট এল পরিমাণ, ঠিক আছে। তাহলে আমরা কি জানি, তাহলে পার্শ্ব বিকৃতি যখন আমাকে বলবে, পার্শ্ব বিকৃতি মানে কি, বিকৃতি মানে কি, যে পরিবর্তন কতটুকু হয়েছে, পরিবর্তন হয়েছে ডি পরিমাণ, ঠিক আছে। আর হচ্ছে কি আদিতে বিকৃতি কত ছিল, ডি, তার মানে এটা হচ্ছে কি আমার পার্শ্ব বিকৃতি নির্দেশ করবে। আর দৈর্ঘ্য বিকৃতি কোনটা নির্দেশ করবে, যে দৈর্ঘ্যের পরিবর্তন কতটুকু আর আদিতে কতটুকু দৈর্ঘ্য ছিল, এটা, ঠিক আছে। তার মানে পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির দুইটা মান আমরা এভাবে বের করে ফেলতে পারি, ঠিক আছে। আচ্ছা, তো সেম ভাবে আপনাকে যদি রেডিয়াস দেওয়া থাকে, ঠিক আছে, আপনাকে যদি ডায়ার জায়গায় রেডিয়াস দেওয়া থাকে আপনি সেম ভাবে করতে পারবেন। রেডিয়াস দেওয়া থাকলে কি হবে, ডায়া মানে কি 2 × r, ঠিক আছে। মনে করেন রেডিয়াস দেওয়া আছে,
আর হচ্ছে এটা কত 2 ইন্টু ছোটো আর, ঠিক আছে, মানে হচ্ছে দুইটা জিনিসেরই আপনার রেডিয়াসের পরিবর্তন দেওয়া আছে। তো কাটাকাটি করলে কি হবে, আর বাই আর হবে, অন্য কিছুই হবে না, একই রকম হবে, ঠিক আছে। তো আপনাকে ব্যাস দেখ বা ব্যাসার্ধ দেখ দুইটার কথাই কি সেম। তো এখন দেখেন পার্শ্ব বিকৃতি সমানুপাতিক দৈর্ঘ্য বিকৃতি, তো আমরা কি জানি পার্শ্ব বিকৃতিকে মনে করেন যে ভাইয়া ধরলাম, কি ধরবো, আমার নাম ধরলাম, ঠিক আছে, আর দৈর্ঘ্য বিকৃতি থেকে আপনাদের নাম ধরলাম, ঠিক আছে, এস স্টুডেন্টস। তো এখন দেখেন টি সমানুপাতিক কি হবে তাইলে, আচ্ছা সমানুপাতিক উঠাবো, সমানুপাতিক উঠাইলে এখানে একটা ধ্রুবক আসবে, সেটা হচ্ছে সিগমা এস, ঠিক আছে। তো এই যে সিগমাটা না, এই সিগমাটা কি প্রকাশ করে, পার্শ্ব বিকৃতি আর দৈর্ঘ্য বিকৃতির যে অনুপাতটা সেটা প্রকাশ করে না। এই অনুপাতটার নাম হচ্ছে কি পয়সনের অনুপাত, ঠিক আছে, এই অনুপাতটার নাম কি পয়সনের অনুপাত। হ্যাঁ, তো পয়সনের অনুপাত যখন হিসাব করে তখন সামনে একটা মাইনাস দেয়। কেন মাইনাসটা দেয়, একটা জিনিস দেখেন, দৈর্ঘ্য যখন বাড়তেছে প্রস্থ তখন কি হচ্ছে কমতেছে না, আবার দৈর্ঘ্য যখন কমতেছে প্রস্থ তখন বাড়তেছে না, তার মানে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জিনিসটা হচ্ছে অলমোস্ট একটা বিপরীত ধর্ম প্রদর্শন করতেছে, ঠিক আছে, যে একটা বাড়লে একটা কমে, একটা বাড়লে একটা কমে, সেই জন্য হচ্ছে কি সামনে কি আসে একটা মাইনাস আসে, ঠিক আছে। তার মানে পয়সনের অনুপাতের সামনে কি আসে একটা মাইনাস আসে। হ্যাঁ, তো আশা করি এইটুকু সবাই বুঝছেন আমি কি বলতে চাইছি। তাইলে এখন দেখেন আপনার তাহলে সূত্রটা কি দাঁড়াবে, পয়সনের অনুপাতটা যদি সিগমা হয় সেটা কি আপনার ওই যে দৈর্ঘ্য বিকৃতি বাই কি পার্শ্ব বিকৃতি না, সরি পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি না। আচ্ছা এই জিনিসটা একটু উল্টা করে লিখি, ঠিক আছে, দৈর্ঘ্য বিকৃতি যত করব তত পার্শ্ব বিকৃতি হইতে থাকবে, এভাবেও লিখতে পারি, ঠিক আছে, এভাবে লিখবো আমরা। হ্যাঁ, তাইলে আপনার হচ্ছে অনুপাতটা কি দাঁড়াবে, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি, ঠিক আছে, একটু ভুল হয়েছিল আগে, অনুপাতটা কি হবে পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। হ্যাঁ, যে দৈর্ঘ্য যত বাড়াবো পার্শ্বের বিকৃতি তত হারেই ঘটবে। তো এখন দেখেন পার্শ্ব বিকৃতি কত বের করছি, ডি বাই ডি পরিমাণ, আর দৈর্ঘ্য বিকৃতি কত বের করছি, এল বাই এল পরিমাণ। সামনে কি হবে একটা মাইনাস হবে, কারণ কি দুইটা হচ্ছে বিপরীত ধর্ম, দৈর্ঘ্য বাড়াইলে প্রস্থ কমে, প্রস্থ বাড়াইলে প্রস্থ যখন বাড়ে তখন হচ্ছে দৈর্ঘ্য কমে, ঠিক আছে, তো বিপরীত ধর্ম, সেই জন্য হচ্ছে এটা, ঠিক আছে। তো একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, হ্যাঁ কি খেয়াল রাখবেন আমি বলি আপনাদেরকে, একটা উদাহরণ দিয়ে বলি, এখানে কিছু চিহ্নের ব্যাপার আছে, ঠিক আছে। আচ্ছা তার আগে আরেকটা জিনিস বলি, পয়সনের অনুপাতের একটা রেঞ্জ আছে, ঠিক আছে, বিজ্ঞানীরা টেস্ট করে দেখছেন যে পয়সনের অনুপাতটা হচ্ছে যে -1 থেকে সিগমার ভ্যালুটা আপনার কত +½ পর্যন্ত বিস্তার লাভ করে, ঠিক আছে, যে এর বাইরে পয়সনের অনুপাত হয় না, পয়সনের অনুপাতটা এর মধ্যেই থাকে, ঠিক আছে। আবার বিজ্ঞানীরা আরেকটা জিনিস টেস্ট করে দেখছে, যে আরেকটা জিনিস টেস্ট করছে যে এই পয়সনের অনুপাতটা ম্যাক্সিমাম ধাতব বস্তুর ক্ষেত্রেই কত হয়, 0.3 হয়। এই জিনিসটা মাথায় গেঁথে রাখবেন, পয়সনের অনুপাতটা ম্যাক্সিমাম ধাতব পদার্থের ক্ষেত্রে কি হয় 0.3 হয়। এখন একটা জিনিস বলছে কি দৈর্ঘ্য বিকৃতি পার্শ্ব বিকৃতির কি সমানুপাতিক, ঠিক আছে। এখন আপনাকে কিন্তু এটা উল্লেখ করে দেয়নি, এটা কিন্তু সবসময়ের জন্য উল্লেখ করে দেয়নি যে সবসময় দৈর্ঘ্য বাড়ালে কি পার্শ্ব বাড়বেই নাকি পার্শ্ব কমবেই, ঠিক আছে, এটা কিন্তু বলে দেয়নি। এখন দৈর্ঘ্য বাড়াইলে পার্শ্ব কমে এটা আমরা জানি, দৈর্ঘ্য বাড়ালে যে পার্শ্ব বাড়ে এটা কি আমরা জীবনে দেখছি, এটা কিন্তু আমরা খুব একটা দেখি নাই। তো আপনাদের বইতে বলে দিছে যে এই জিনিসটা হচ্ছে কি বাস্তবে সম্ভব না, কল্পনায় সম্ভব, ঠিক আছে। তো আমরা হচ্ছে বাস্তবের জন্য হচ্ছে এই সূত্রটা প্রডিউস করছি, কল্পনার জন্য সূত্র সেম হবে কিন্তু সামনে মাইনাসটা হবে না, কারণ তখন দৈর্ঘ্যের সাথে সাথে কি হয় পার্শ্বটাও বাড়ে, ঠিক আছে। তো এখন জিনিসটা যেটা দেখলাম আমরা, যে এখন তারপরে তারা আবার টেস্ট করলো, আবার টেস্ট করে দেখলো যে বাস্তবে যত কিছু আছে সব কিছুর জন্য আমরা হচ্ছে সিগমার মানটা কত পাই, 0 থেকে হাফের মধ্যে পাই, ঠিক আছে। তার মানে মাইনাস ভ্যালুটুকু আমরা কখন পাবো, 0-র পরেই তো মাইনাস ভ্যালু পাবো। তার মানে হচ্ছে যে কাল্পনিক অংশটা বা দৈর্ঘ্য বাড়ালে যদি পার্শ্ব বাড়ে সেই ক্ষেত্রে হচ্ছে কি আমরা এই মাইনাস অংশটা পাবো, বা পয়সনের অনুপাতটা সেক্ষেত্রে কি হবে নেগেটিভ হবে। তার মানে পয়সনের অনুপাতটা নেগেটিভ হবে কখন, পয়সনের অনুপাতটা নেগেটিভ হবে তখনই যখন হচ্ছে দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব বাড়বে, ঠিক আছে। বইয়ের তথ্য অনুসারে এটা হচ্ছে অবাস্তব, পার্শ্ব বাড়বে যখন এটা হবে তখন এটা হবে, ঠিক আছে, এই ঘটনা। আর পয়সনের অনুপাতটা হচ্ছে যে আপনার কি এটা হচ্ছে নেগেটিভ হবে, আর পয়সনের অনুপাতটা পজিটিভ হবে তখনই যখন হচ্ছে আপনার দৈর্ঘ্য বাড়লে পার্শ্ব কি হবে কমবে, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি আমাদের কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছেন, ঠিক আছে, আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন। তো এখন হচ্ছে যে আমরা হচ্ছে যে এই সূত্রকে ইউজ করে আমরা কয়েকটা অঙ্ক করব। এই যে ভাইয়া এখানে 2টা অঙ্ক লিখে রাখছি, এই 2টা অঙ্ক আমরা করব। কারো যদি কোনো সমস্যা থাকে ভাইকে জানান, ভাই একটু কমেন্ট সেকশনটা চেক করি, অনেকক্ষণ কমেন্ট সেকশন চেক করি নেই।
আমার তো এইটা আসছে। আচ্ছা, কার কি ভ্যালু আসছে সেটা নিয়ে টেনশন করার দরকার নাই, আপনারা তো আপনাদের হ্যান্ড নোটটা গ্রুপে পোস্ট করবেন, তখন ভাইয়া ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে? ভাইয়া চেক করবো, সবগুলোই চেক করি, এখন পর্যন্ত করে আসছি, তো সবগুলোই চেক করব, যার যেখানে ভুল আছে আমি ধরাই দেবো, এটা নিয়ে টেনশন করার কিছু নাই। এটার জন্য মাস্ট যেটা করতে হবে সেটা হচ্ছে যে হ্যান্ড নোট পোস্ট করতে হবে, হ্যান্ড নোট পোস্ট না করলে কোনো লাভ নাই, আমি দেখবো না তখন। আচ্ছা, সবাই যদি বুঝতে পারেন আমাকে একটু জানান, জি ভাইয়া বুঝছি, এবার অঙ্ক করেন। জিনিসটা সহজ আমি জানি, তারপরে করতেছি। এখন দেখেন প্রথম অঙ্কটা কি বলছে, 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু হয়েছে সেটা বলছে। তার মানে তারের আদি দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার লম্বা এবং তারের আদি যেই ব্যাসটা সেটা হচ্ছে যে কি 1 মিলিমিটার, ঠিক আছে? তো বলছে এই তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি 0.025 সেন্টিমিটার হয়, ঠিক আছে? দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু 0.025 সেন্টিমিটার হয়, তাহলে বলছে যে তারটির ব্যাস কতটা হ্রাস পাবে, তারটার ব্যাস কতটুকু হ্রাস পাবে, তারটার কি কতটুকু হ্রাস পাবে, ব্যাস। তার মানে ব্যাসের হ্রাস বৃদ্ধি মানে কি, আমার যে এই যে ব্যাসের যে পরিবর্তন সেটা না, ছোট ডি, এটা বলছে আপনাকে। হ্যাঁ, আবার বলি, তার 1 মিটার লম্বা এবং 1 মিলিমিটার ব্যাস বিশিষ্ট তারের দৈর্ঘ্য বৃদ্ধি যদি এত হয়, তারটির ব্যাস কতটা হ্রাস পাবে যখন পয়সনের অনুপাত 0.3। ব্যাপার কি, এটা তো বুয়েটে আসছে 13-14 সালে, এত সহজ সহজ লাগলো। আচ্ছা, অঙ্কটা করি আমরা, হ্যাঁ, দেখি তারা কি বলতে চাইছে আসলে, আবার কোন জায়গায় কোন প্যাচ আছে কে জানে। তো এখন দেখেন আমরা কি জানি, পয়সনের অনুপাত কি, পার্শ্ব বিকৃতি বাই দৈর্ঘ্য বিকৃতি। তো পার্শ্ব বিকৃতি মানে কি, ডি বাই ডি, আর হচ্ছে দৈর্ঘ্য বিকৃতি মানে কি, এল বাই এল, ঠিক আছে? একটা জিনিস খেয়াল করছেন, বলছে যে দৈর্ঘ্য বৃদ্ধি হইলে আপনার 500 কতটা হ্রাস পাবে, তার মানে দৈর্ঘ্য বৃদ্ধির সাথে সাথে কি 500টা কমে আসবে, ঠিক আছে? তো আপনার কি সূত্রের জন্য একটা কি হবে, মাইনাস হবে, ঠিক আছে? সূত্রের জন্য একটা মাইনাস হলো। তো আপনার দেখেন আপনাকে কি বলছে, যে আপনাকে ছোট ডি এর মান বের করতে বলছে, আপনি সিগমার ভ্যালু জানেন, এল বাই এল এর ভ্যালু জানেন, ঠিক আছে? আপনি বড় ডি এর ভ্যালু জানেন, তো ডি এর মান তো ইজিলি বের হয়ে যাবে আপনাদের, ঠিক আছে? ডি এর মানটা কি ইজিলি বের হয়ে যাওয়ার কথা না? এখান থেকে ডি এর ভ্যালুটা সবাই বের করে ফেলেন, এখনই বের করে ফেলেন, আমাকে জানান, দেখি কত উত্তর আসে আপনাদের, ঠিক আছে? উত্তরটা ভাইকে কুইকলি জানান সবাই, হ্যাঁ? না, অঙ্কটা আসলে সহজ দিছে, হ্যাঁ। মনে করেন যে অনেক স্টুডেন্টরা চলে যায় না, যে মনে করেন ডাইরেক্ট কয়েকটা সূত্র পরে চলে যায়, তারা যাতে হতাশ না হয় সেই জন্য এরকম একটা অঙ্ক দিছে আর কি, ঠিক আছে? যাতে হচ্ছে যে একটা দুইটা করতে পারে, ঠিক আছে? আর একটা জিনিস বলে দেই আপনার, হ্যাঁ ভাই উল্টা হয়েছে সূত্রটা, আমি উল্টা লিখছিলাম ওই সময়, ঠিক আছে? আরে এতক্ষণ পর পর আমার কমেন্ট আসতেছে, শিট। আপনারা আমাকে ডি এর ভ্যালুটা জানাবেন সবাই, হ্যাঁ? ডি এর ভ্যালুটা কত আসে আপনাদের আমাকে জানান কুইক। আমাদের আজকে করার মতো আরো অনেক কাজ আছে, ডি এর ভ্যালুটা কুইকলি জানান। আচ্ছা, আপনারা করছেন কি না? আমার এখানে কমেন্টগুলো অনেক না ডিলে করে আসতেছে, হ্যাঁ, বুঝতেছি না কেউ কে কিছু বলছেন কিনা। উত্তর আসবে হচ্ছে 7.5 × 10⁻⁸, ঠিক আছে? 7.5 × 10⁻⁸ আসবে উত্তর। আপনাদের কি আসছে? এক মিলিমিটার 0.025 সেন্টিমিটার, হ্যাঁ ঠিক আছে, 0.3, ঠিক আছে? উত্তর আসবে 7.5 × 10⁻⁸, ঠিক আছে? এত মিটার। তো আশা করি সবাই বুঝতে পারছেন, হ্যাঁ? আচ্ছা, আর ডি কি নির্দেশ করে? ডি নির্দেশ করে হচ্ছে কতটুকু হ্রাস পাইছে, ঠিক আছে? এখানে আচ্ছা, এখানে একটা কনসেপচুয়াল ঝামেলা হতে পারে আপনাদের, ভাইয়া এটা তো মাইনাস আসলো, দৈর্ঘ্য কি কখনো মাইনাস হয়? আপনাদের প্রশ্নটা এরকম হইতে পারে। তো একটা জিনিস দেখেন, আপনার কি ব্যাস কি, ব্যাসার্ধ কি, ব্যাস হচ্ছে আপনার হ্রাস পাইছে। হ্রাস পাওয়াটা মানে কি,
আমরা কি করি সব সময় যে পরিবর্তন হিসাব করার জন্য কি আমরা L2 - L1 করি না, বা সেকেন্ডটা থেকে আদিটা বিয়োগ করি না। তো এখন দেখেন আপনার যখন হ্রাস পাবে, হ্রাস পাওয়া মানে কি আপনার সেকেন্ডেরটা ছোট আর আদিরটা কি বড়, এইটা কি আপনার হ্রাস পাওয়া মানে না? তার মানে কি আপনার এই দুইটা যদি আপনি বিয়োগ করেন তাহলে আপনি সামনে কি একটা মাইনাস পাবেন না? তো সামনে যদি একটা মাইনাস পান তাহলে আপনি দেখেন আপনার মানে ডি এর সামনে কি তাহলে মনে মনে একটা মাইনাস আছে আমাদের, ঠিক আছে। আর হচ্ছে আমার সূত্রের একটা মাইনাস আছে, তো এই দুইটা কি হবে কাটাকাটি চলে যাবে, কাটাকাটি চলে গিয়ে আপনার ডি এর ভ্যালুটা কি চলে আসবে, পজিটিভ চলে আসবে, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন আমি কি বলছি, ঠিক আছে। অনেকে বলতে পারেন যে ভাই ডি এর ভ্যালু তো মাইনাস চলে আসলো, না ভাই ডি এর ভ্যালু মাইনাস চলে আসবে না, কারণ কি ডি মানে কি হ্রাস পাইছে, হ্রাস পাওয়া মানে কি সে একটা নেগেটিভ ভ্যালু প্রদর্শন করবে না, L2 - L1 কি একটা নেগেটিভ। তো আপনি চাইলে শুরু থেকে এই মাইনাসটা বাদ দিয়ে দিতে পারেন, শুরু থেকে আপনি মাইনাসটা বাদ দিয়ে ডাইরেক্ট হচ্ছে যে প্লাসটা নিয়ে করতে পারেন। কেন প্লাসটা নিয়ে করতে পারেন, কারণটা হচ্ছে এটা, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা। তো আশা করি এটা পারছেন আপনারা। তারপরের একটা প্রশ্ন আছে, সেটা আপনারা নিজে করে দেন আমাকে। এটা বলছে যে তারের ব্যাস ডি এর মান হচ্ছে 5 মিলিমিটার, তারের দৈর্ঘ্য এল হচ্ছে যে 1 মিটার, দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করি, আচ্ছা আগের অঙ্কটা কিন্তু বইটা 13-14 সালের প্রশ্ন ছিল। আচ্ছা তো এখন দেখেন দৈর্ঘ্য বরাবর যদি বল প্রয়োগ করি তাহলে দৈর্ঘ্য বৃদ্ধি পায় কতটুকু, 1 সেন্টিমিটার বৃদ্ধি পায়, আর হচ্ছে ব্যাস হচ্ছে 0.01 মিলিমিটার হ্রাস পায়। এখন আপনাদেরকে বলছে যে এই সিগমা বা হচ্ছে পয়সনের অনুপাতটা কত, ঠিক আছে। এই প্রশ্নটা আসছে কি ডিউ 0809-এ। দ্রুত আমাকে করে দেন দেখি কার কার হয়। আগের অঙ্কটা মনে হয় কয়েকজনের হয়ে গেছে, হ্যাঁ দেখলাম 10⁻8, হ্যাঁ 10⁻8। যারা অন্য ভ্যালু বের করছেন তাদের একটু ভুল হয়েছে, আপনারা শুধরায় নেন, শুধরায় নেন। আচ্ছা পরের প্রশ্নটা আপনারা উত্তর করে দেন ভাইয়াকে। পরের প্রশ্নটা ডিউতে আসছে, ঠিক আছে। দেখেন আপনারা, আমি মোটামুটি চেষ্টা করতেছি যে এই রিলেটেড আপনাদেরকে যে টপিকগুলো পড়াইছি এই রিলেটেড যে ম্যাথ আছে যত প্রকারে আসতে পারে সেগুলো বলার জন্য, এবং এই রিলেটেড কি কি অ্যাডমিশনের প্রশ্ন আছে সেগুলো। আপনারা কিন্তু অ্যাডমিশন প্রশ্নগুলো দেখলেন, অ্যাডমিশন প্রশ্নগুলো সহজ। আপনি যদি বইয়ের মেইন থিওরিটা বুঝেন এবং হচ্ছে ওই সূত্রগুলো বুঝেন তাহলে অ্যাডমিশনের প্রশ্নগুলো কিন্তু সহজ, মোটামুটি কিন্তু সব করতে পারতেছেন আশা করি, ঠিক আছে। আশা করি সবাই বুঝতেছেন জিনিসটা যে অ্যাডমিশনে এই জায়গা থেকে কি আসে। আর এখন থেকে ক্লাসের প্যাটার্নটা এভাবেই নিব, চিন্তা করছি যে যেই টপিক পড়াবো সেই টপিকের ম্যাথ করাবো এবং 2-1টা অ্যাডমিশনের প্রশ্ন দেখানোর চেষ্টা করব যে কী টাইপের ম্যাথ আসে, ঠিক আছে। তাহলে আপনারা আইডিয়া পেয়ে যাবেন। হ্যাঁ তো এখান থেকে সিগমার ভ্যালুটা ইজিলি বের করে ফেলতে পারার কথা সবারই। তো ভাইয়া হচ্ছে যে আপাতত মুছে দিচ্ছি, আপনারা করে ফেলেন, ঠিক আছে। করে আমাকে রেজাল্টটা জানাবেন। রেজাল্ট আসবে মেবি 0.2, ঠিক আছে, মেবি 0.2, নট শিওর। বাচ্চারা জানায়েন হ্যাঁ যে আপনাদের কি আসলো না আসলো। ও ভালো কথা, এটা কিন্তু হোমওয়ার্ক ছিল, এটা আপনারা তুলে নেবেন পরবর্তীতে। এটা ভাই মুছে দিচ্ছি এখন। তারপর নিচের 2টা অঙ্ক দিয়ে দিছি, এই 2টা অঙ্ক আশা করি সবার হয়ে গেছে, ঠিক আছে। পয়সনের অনুপাত বিশিষ্ট আমাদের বোর্ডের অঙ্ক খালি হয়ে গেছে, আজকে আরও অনেক অঙ্ক দেব, সমস্যা নেই। এখন দেখেন আমরা কয় ধরনের গুণাঙ্ক শিখছি, ওয়াই ইয়াংয়ের গুণাঙ্ক, তারপরে কি আয়তন গুণাঙ্ক বি, তারপরে দিয়ে কি শিখছি আরেকটা শিখছি ব্যবর্তন গুণাঙ্ক এন, ঠিক আছে। আরেকটা কি শিখছি, আরেকটা শিখছি হচ্ছে পয়সনের অনুপাত, ঠিক আছে। এই কয়েকটা জিনিস আমরা শিখছি না। এখন আপনাদের সাধারণত এটা আসেই না, এটা আমি কোনোদিনও আসতে দেখি নাই। তো আমি জাস্ট বলে দেওয়ার জন্যই বলে দিচ্ছি যে এই 3টার মধ্যে চেঞ্জ করতে পারবেন, যে 2টার ভ্যালু বা 3টার ভ্যালু দেওয়া থাকলে একটা থেকে আরেকটার ভ্যালু বের করতে পারবেন। তো এই সূত্রগুলো আপনারা লিখে নেন। সূত্রটা হচ্ছে এরকম যে 9/y = 3/n প্লাস হচ্ছে 1/b, ঠিক আছে। এই ওয়াই কি, ওয়াই হচ্ছে ইয়াংয়ের গুণাঙ্ক, এন হচ্ছে ব্যবর্তন গুণাঙ্ক, বি হচ্ছে আয়তন গুণাঙ্ক। তার মানে যে কোনো 2টা দিলে আপনি অন্যটা বের করতে পারবেন, ঠিক আছে। তারপর আলফা দ্বারা আলফা বা সিগমা বা যেটাই বলি, সিগমাই তো মনে হয় বইয়ের মধ্যে তো সিগমা দেওয়া আছে, বই কই, আচ্ছা বইয়ের মধ্যে বোধহয় সিগমা দেওয়া আছে, আপনারা একটু দেখবেন। হ্যাঁ তো সিগমার সাথে একটা সম্পর্ক করি, যে সিগমার সাথে কি সম্পর্ক হতে পারে, সিগমা = 3b - 2n ডিভাইডেড বাই 6b + 2n, ঠিক আছে। এটা একটা থিওরি। আরেকটা হচ্ছে y = 3b 1 - 2 সিগমা, ঠিক আছে, = 2n 1 প্লাস সিগমা। আশা করি বুঝতে পারছেন সবাই কি বলছি। এই যে এটা হচ্ছে একটা সূত্র, ঠিক আছে। এটা হচ্ছে সিগমার সাথে সম্পর্কযুক্ত সূত্র, যে বি আর এন এর মধ্যে সিগমার সাথে সম্পর্কযুক্ত সূত্র। আর হচ্ছে এটা কি ওয়াই এর সাথে বিটা আর সিগমার সূত্র, ওয়াই এর সাথে আপনার এই যে এন আর হচ্ছে সিগমার সূত্র।
তো আশা করি এই সূত্রগুলো আপনারা বুঝতে মানে সূত্রগুলো বুঝাই নাই, সূত্রগুলোর ঘটনা হচ্ছে যে একটু মনে রাখবেন, এগুলো লাগে না, এগুলো আসে না কখনো, ঠিক আছে। এই সূত্র রিলেটেড কয়েকটা ম্যাথ আছে, আপনারা বুঝতেই পারতেছেন যে হচ্ছে যে সূত্রের ডেটা বসাবো অঙ্ক হয়ে যাবে, ঠিক আছে। তো ম্যাথগুলো ভাইয়া আপনাদেরকে বাড়ির কাজ দিব, সমস্যা নাই, ক্লাস শেষে আমি কিছু অঙ্ক বাড়ির কাজ দিব। তো এই সূত্রগুলো আপনারা একটু তুলে রাখেন, হ্যাঁ। দেখি আগের অঙ্কটা হয়েছে কিনা সবার। 0.2 ভেরি গুড, অনেকের অঙ্ক হয়ে গেছে, অনেকের অঙ্ক হয়ে গেছে, ভেরি গুড। তো এই সূত্রগুলো আপনারা তুলে রাখেন। এটা কি, এই যে 3 ধরনের স্থানাঙ্ক যে শিখলাম, তারপর পয়সনের অনুপাত যে শিখলাম, তাদের মধ্যে যে সম্পর্ক, কোর রিলেটেড যে সম্পর্কগুলো, সেগুলো হচ্ছে দেখাইলাম। তো এই সূত্রগুলো মাথায় রাখবেন, তাইলে হচ্ছে যদি আপনাকে কখনো এক্সচেঞ্জ করতে দেয়, দুইটা দিয়ে দিলে আরেকটা বের করতে বললো, তখন আপনি বের করে ফেলতে পারবেন, কোনো ডেটা দেওয়া না থাকলে অন্য, ঠিক আছে। আচ্ছা, তো এইটা গেল। এখন হচ্ছে আমাদের আজকের দিনে লাস্ট টপিক পড়াবো, হ্যাঁ। লাস্ট টপিকটা কি, খুবই সহজ টপিক, তারের সম্প্রসারণে কৃত কাজ, ঠিক আছে। একটা তারকে যে সম্প্রসারিত করতেছি, সেখানে কত কাজ হচ্ছে, সম্প্রসারিত করতেছি মানে তার অবস্থার পরিবর্তন করতেছি, তার মানে কি সেখানে কি বিভবের দ্বারা কাজ হচ্ছে, ঠিক আছে, বা বিভব শক্তি উৎপন্ন হচ্ছে। বিভব শক্তি মানে কি স্থিতি শক্তি। সুতরাং যেই নামই দেখ না কেন, আশা করি আপনারা এখন করতে পারবেন, যে যেইটাই বের করতে বলুক করতে পারবেন, একাধিক নাম আছে আর কি সবগুলার, ঠিক আছে। ও আচ্ছা, একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক কেন, ঠিক আছে। ইস্পাত রাবারের থেকে বেশি স্থিতিস্থাপক কেন, এটা ব্যাখ্যা করতে বলে অনেক সময়, হ্যাঁ। তো আপনারা এখানে কি বলতে পারেন, ঠিক আছে। আমরা কালকে কিন্তু শিখছি যে 1 নম্বর পয়েন্ট কি, যার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি তার স্থিতিস্থাপকতা বেশি। তো ইস্পাতের ইয়াংয়ের গুণাঙ্ক অবশ্যই বেশি রাবারের তুলনায়, তার মানে হচ্ছে যার ইয়াংয়ের গুণাঙ্ক বেশি তার হচ্ছে কি স্থিতিস্থাপক বেশি। তাহলে আমাকে যদি ইয়াংয়ের গুণাঙ্ক দিয়ে ব্যাখ্যা করতে বলে, ইস্পাতেরটা বেশি হবে, ঠিক আছে। এখন ইয়াংয়ের গুণাঙ্ক কখন বেশি হয়, ঠিক আছে। দেখেন তো, ইয়াংয়ের গুণাঙ্ক তখনই বেশি হয় যখন হচ্ছে উপরে কি থাকে, পীড়ন, আর নিচে কি থাকে, বিকৃতি থাকে, ঠিক আছে। যখন হচ্ছে যে আপনার পীড়নের মান বড় হবে, বা হচ্ছে কি পীড়ন মানে কি গড় বাধাদানকারী বল, তার মানে আপনি বাংলায় বলতে পারেন কি পীড়নের মান বা গড় বাধাদানকারী বলের মান যদি বড় হয়, বলের মান বড় হলে তার স্থিতিস্থাপকতা কি হবে, বেশি হবে, বা ইয়াংয়ের গুণাঙ্ক বেশি হবে। তাহলে ডাইরেক্ট তার কি স্থিতিস্থাপকতা বাড়বে, ঠিক আছে। আরেকটা জিনিস দেখেন, যার বাধাদানকারী বল বেশি, যে বেশি বাধা দিতে পারে, তারা তো বেশি বিকৃতি করতে পারি না, তার মানে যার বিকৃতি কম তার কি স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে। একটা জিনিস থেকে কয়টা জিনিস বের হলো দেখেন, যার বিকৃতি কম হয় তার কি স্থিতিস্থাপকতা বেশি, ঠিক আছে। তাইলে একটা জিনিস দেখেন, আপনাকে যদি আমি বলে দেই যে ইয়াংয়ের মডুলাস এর মান দিয়ে দিই, যার ইয়াংয়ের মডুলাস বেশি তার কি হবে, স্থিতিস্থাপকতা বাড়বে। তারপরে হচ্ছে কি, যার পীড়নের মান বেশি তারও কি স্থিতিস্থাপকতা বেশি, কারণ পীড়ন মানে কি গড় বাধাদানকারী বল, আর গড় বাধাদানকারী বল মানের বড় হলে আপনার স্থিতিস্থাপকতা কি হবে, বাড়বে। আবার হচ্ছে কি, এটা যদি বাড়ে তাহলে আপনার বিকৃতি কমবে, তো বিকৃতি যদি কমে তার মানে কি তার স্থিতিস্থাপকতা বাড়ছে, ঠিক আছে। সো আপনাকে যদি বলে যে দুইটা বস্তুর মধ্যে কিছু ডেটা দিয়ে বলে যে এটা স্থিতিস্থাপক না অস্থিতিস্থাপক, স্থিতিস্থাপক কোনটা কার থেকে বেশি, তো আপনি এই জিনিসগুলো দিয়ে ব্যাখ্যা করে দিতে পারবেন, ঠিক আছে। তো আপনারা কি আমার সাথে আছেন কিনা আমাকে একটু জানান। জি ভাই আসি। একটা কাজ করবেন বুঝছেন, আপনারা একটু কথাবার্তা বলেন, আমি নাইলে বুঝি না যে আপনারা আছেন কি নাই, বা হচ্ছে কেউ কিছু বুঝছেন কি বুঝেন নাই। এই টপিকগুলো সহজ, এই টপিকগুলো সবাই বুঝার কথা, ঠিক আছে। তো এখন দেখেন, তারের সম্প্রসারণে কৃত কাজ বের করব, হ্যাঁ। বা হচ্ছে মনে করেন এই যে একটা তার নিলাম, জুম করে তারটা বড় করছি, ঠিক আছে। তো তারটাকে যখন আমি প্রেসার দিলাম, তখন তারটার এইটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হইলো, এটা কতটুকু, এল পরিমাণ, আর হচ্ছে আদি দৈর্ঘ্য কত ছিল, মনে করেন এল, ঠিক আছে। তো এখন তারটার মনে করেন একটা ক্ষেত্রফল আছে, ক্ষেত্রফলটা হচ্ছে এ, ঠিক আছে, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। আর সে যে প্রসারিত হয়েছে, প্রসারিত কেন হয়েছে, এফ বল প্রয়োগের কারণে, ঠিক আছে। তার মানে একটা তারের উপর আমি এফ বল দ্বারা টান দিছি, তার ফলে তার কি আপনার চেঞ্জ হয়েছে কতটুকু, এল পরিমাণ চেঞ্জ হয়েছে, বা বিকৃতি হয়েছে এই পরিমাণ, তারের ক্ষেত্রফলটা কি ছিল, এ পরিমাণ, ঠিক আছে। এখন আমাকে বলছে যে এইটা দ্বারা কৃত কাজটা কত হবে, ঠিক আছে। তো কৃত কাজ আমরা কিভাবে বের করব। এখন দেখেন একটা জিনিস কিন্তু আপনাদেরকে আমি বলে দেই, যে এই যেই বলের জন্য এখানে কাজ হচ্ছে, এই বলটা কিন্তু সবসময় পরিবর্তনশীল বল, ঠিক আছে। এই বলটা কি সবসময় পরিবর্তনশীল বল, আর পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ আমরা যখন বের করতে যাই, তখন হচ্ছে যে আমাদের কি করতে হয়, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ যখন বের করতে যাই, তখন হচ্ছে আমাদের ইন্টিগ্রেট করে বের করতে হয়। এটা আমরা কাজ শক্তি ও ক্ষমতা চ্যাপ্টারে ভাইয়া দেখাইছিলাম, ঠিক আছে। তো মনে করেন ইন্টিগ্রেট করে বের করলে কি ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বের হবে, ঠিক আছে। ক্ষুদ্রাতি ক্ষুদ্র কাজ বের হবে কেন, এই যে ফোর্স, আর হচ্ছে কি আপনার ক্ষুদ্রাতি ক্ষুদ্র দূরত্ব পরিবর্তনের জন্য, ঠিক আছে। আচ্ছা,
তো এখন দেখেন তাহলে এইটাকে আমি কি করবো, ইন্টিগ্রেট করলে আমি টোটাল যে কাজটা আছে সেটা পাবো না। তো ইন্টিগ্রেট করবো কোন অঞ্চলব্যাপী, আমার লিমিটটা কি হবে, লিমিটটা হবে কি দেখেন তো, আমার কি 0 থেকে L পর্যন্ত বাড়ছে আমি বলতে পারি, তার মানে আমার লিমিটটা হবে 0 থেকে L পর্যন্ত, 0 থেকে L পর্যন্ত, ঠিক আছে। তাহলে এখন দেখেন, এখন আমি কি লিখতে পারি, আমরা আরেকটা সূত্র জানি, y ইকুয়াল টু কি f/a ইন্টু ছোট l বাই উপরে বড় l, ঠিক আছে, এই হচ্ছে ঘটনা। তো এখন দেখেন তাহলে এখান থেকে f এর ভ্যালুটা আমরা পেয়ে যাই না, f এর ভ্যালুটা কত, y/a/l ডিভাইডেড বাই বড় l, ঠিক আছে। এগুলা কিন্তু সূত্র, এগুলা দিয়ে কিন্তু অঙ্ক আসে। তো f এর ভ্যালুটা এখানে বসায় দিই আমরা, 0 থেকে l y/a ছোট l ডিভাইডেড বাই l ইন্টু dl, ঠিক আছে। তাহলে এখন দেখেন y/a/l একটা বস্তুর ক্ষেত্রে তার ইয়াংয়ের গুণাঙ্ক তো ফিক্সড, কারণ এটা উপাদানের উপর নির্ভর করে। তার আগে যে ক্ষেত্রফল ছিল এই ক্ষেত্রফলও তো ফিক্সড, প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল। তার আদি দৈর্ঘ্য কি চেঞ্জ করতে পারবো না, এটাও কি ফিক্সড। তার মানে y/a ডিভাইডেড বাই l এটা কি, এটা হচ্ছে যে আপনার মানে চেঞ্জ হবে না, ঠিক আছে। তাহলে কত, 0 থেকে l আর হচ্ছে এই ছোট l dl, কে চেঞ্জ হচ্ছে, এই lটা চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। মানে দৈর্ঘ্য বিকৃতি, বিকৃতি কি সময়ের সাথে সাথে বাড়তেছে, যত বল দিচ্ছি বিকৃতি বাড়তেছে, ঠিক আছে। তাহলে এই জিনিসটাকে আমরা সূত্র করলে কি পাই, l²/2 পাবো, ঠিক আছে। আপনারা ইন্টিগ্রেশন পারেন আশা করি সবাই। তো এই জিনিসটাকে আমি বের করে দেই, হাফ ইন্টু y/a/l ইন্টু l², এই হচ্ছে যে ঘটনা দাঁড়াইলো, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন যে আমার কৃতকাজ যদি বলে এবং এই ডেটাগুলো দেওয়া থাকে, এই ডেটাগুলো দিয়ে ডাইরেক্ট আপনারা অঙ্ক করতে পারবেন, ঠিক আছে। তো এই ডেটাটাকে আবার হচ্ছে যে আমরা একটু গুছাইতে পারি, কিভাবে গুছাইতে পারি দেখেন, এটার আমি কি লিখতে পারি, হাফ ইন্টু y/a, এই যে এলটাকে একটা এলকে আলাদা করলাম এটার সাথে, ঠিক আছে, y/a/l বাই l ইন্টু ছোট l, এটা করলাম, হ্যাঁ। তো এটা করলে কি আসতেছে দেখেন তো, এখান থেকে আমরা কি পাচ্ছি, হাফ ইন্টু y/a/l ডিভাইডেড বাই l মানে কি, y/a/l ডিভাইডেড বাই l মানে কিন্তু f, ঠিক আছে, ইন্টু আপনার ছোট l, ঠিক আছে। তার মানে আপনাকে এই ডাটাগুলো দেওয়া থাকলে এটা দিয়ে করতে পারেন, অথবা আপনাকে যদি বলে যে এত বল প্রয়োগ করে এত বিকৃতি করছি, কাজের পরিমাণ কত, আপনি খালি কি করতে পারেন, হাফ ইন্টু f ইন্টু l দিয়েও করে ফেলতে পারেন, ঠিক আছে। সূত্র কয়টা পেলাম, সরি সূত্র এটা, সূত্র কয়টা পেলাম, সূত্র 3টা পাইলাম এখন পর্যন্ত, ঠিক আছে। তো এই হচ্ছে মোটামুটি ঘটনা, হাফ ইন্টু f ইন্টু l বের করার ঘটনা হচ্ছে এটা, হ্যাঁ। তো এখন দেখেন, এখন এটা কি, টোটাল আয়তনটা যখন ছিল তখন কৃতকাজ ছিল এটা না, টোটাল আয়তনের জন্য কিন্তু কৃতকাজ। এখন আপনাকে যদি বলে একক আয়তনে কৃতকাজ কত, তাইলে দেখেন ভি আয়তনে কৃতকাজ হচ্ছে যে আমার কত, কাজ হচ্ছে এই যে ডিডব্লিউ ইয়া করে তো এখানে ডব্লিউ পেয়ে গেছি, ঠিক আছে, ডব্লিউ, আচ্ছা যতক্ষণ লিমিট বসাই নেই ততক্ষণ ডব্লিউ পাইনি, এখান থেকে ডব্লিউ পাওয়া শুরু করছি। তার মানে কি ডব্লিউ বা কাজের পরিমাণ হচ্ছে এত, এটা কোন আয়তনে, পুরো আয়তনে বা ভি আয়তনে, ঠিক আছে। তো ভি আয়তনে কৃতকাজ ডব্লিউ, একক আয়তনে কৃতকাজ কত, ডব্লিউ বাই ভি, ঠিক আছে। তো এখন দেখেন ডব্লিউ বাই যদি ভি হয়, আপনার ডব্লিউর ভ্যালু কত, এই যে ভাইয়া এই ভ্যালুটা নিয়ে কাজ করি, ঠিক আছে। আচ্ছা এই ভ্যালুটা নিয়ে কাজ করি, কত ডব্লিউর ভ্যালুটা, হাফ ইন্টু y/a ডিভাইডেড বাই l ইন্টু l², এটা হচ্ছে আপনার ডব্লিউর মান। আর ভি মানে কি, ভি মানে তো আয়তন। এখন আয়তন কিভাবে বের করবো, এই বস্তুর আয়তন কিভাবে বের করবো, আপনি দেখেন তো, ওর ক্ষেত্রফল জানেন আপনি, ওর আদি দৈর্ঘ্য জানেন, তার মানে কি ওর আদি দৈর্ঘ্য আর ক্ষেত্রফল জানা মানে কি, আমি হচ্ছে ওর আয়তন জানি, কারণ ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য মানে কি আয়তন, ঠিক আছে। তো তাহলে দেখেন এটা থেকে আমরা কি পাচ্ছি, এটা থেকে তাহলে আমরা সূত্রটা এমন পাচ্ছি, হাফ ইন্টু y/a ইন্টু l ইন্টু l²। আচ্ছা এই যে l দুইটা আছে, l² হবে, ঠিক আছে। তাই এটা কাটাকাটি যাবে, হাফ ইন্টু y/l ইন্টু l/l, ঠিক আছে। এই জিনিসটা আমরা পেয়ে গেলাম এখান থেকে, ঠিক আছে। তো এই জিনিসটা যদি আমরা পেয়ে যাই, তাহলে এখন দেখেন এখান থেকে কি পেলাম, আরেকটা সূত্র পাইলাম না, আরেকটা সূত্র কিন্তু পেয়ে গেলাম আমরা, হ্যাঁ, y/l, আচ্ছা এটা তো l² হবে, l², আচ্ছা হ্যাঁ। তো l² থেকে একটা l কে আমি এখানে রাখি, একটা l কে এখানে রাখি, দেখেন মিলছে, হাফ ইন্টু y/l² বাই l²। তো হচ্ছে একটা l কে এখানে রাখছি, একটা l কে এখানে নিচ্ছি, ঠিক আছে। কেন নিচ্ছি এটার একটা কারণ আছে, দেখেন আমরা কি জানি, এখান থেকে যদি আমরা দেখি, মানে ইয়াংয়ের সূত্র থেকে f/a ইকুয়াল টু কি, f/a ইকুয়াল টু আপনাদের y ইন্টু ছোট l ডিভাইডেড বাই বড় l, ঠিক আছে। আশা করি বুঝতে পারছেন। তার মানে এই y/l/l মানে কি, পীড়ন, y/l/l মানে কি f/a, ঠিক আছে, ইন্টু l/l। তাইলে হচ্ছে কি পীড়ন, কি হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি, ব্যাপারটা কিন্তু এরকম, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি। তার মানে এই যে দেখেন এটা আমরা কি বের করছি, একক আয়তনে সঞ্চিত শক্তি বা একক আয়তনে কৃত কাজ কত, হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি করলে একক আয়তনে কৃত কাজ কত, সেই ভ্যালুটা আপনি পেয়ে যাবেন,
ঠিক আছে, তার মানে আমরা এখান থেকে কি কি সূত্র পাইছি, যে টোটাল কি পরিমাণ কাজ হবে সেটা আমি হাফ ইন্টু এফ ইন্টু এল দিয়ে করতে পারবো। তারপরে এফ এর ভ্যালুটা আমরা এভাবে বের করতে পারি, এগুলো তো আপনারা জানেনই। তারপরে হচ্ছে যে এখান থেকে কি পাইলাম, যে একক আয়তনে কি পরিমাণ কাজ হবে হাফ ইন্টু পীড়ন ইন্টু বিকৃতি করলেই আমি পেয়ে যাবো। ঠিক আছে, অথবা হচ্ছে আমাকে যদি এই ভ্যালুগুলো দেওয়া থাকে এই ভ্যালু দিয়ে করবো, যেটা দেওয়া থাকবে সেটা দিয়ে করবো। আশা করি সূত্রগুলো বুঝতে পারছেন কোথা থেকে কিভাবে আসছে, এই সূত্র থেকেই সব অঙ্ক আসবে। ঠিক আছে, আপনারা কি এই জিনিসটা বুঝতে পারছেন কিনা আমাকে একটু জানান, ভাইয়া বুঝছি বা বুঝি নাই আমাকে একটু জানান, দ্রুত একটু জানান। হ্যাঁ, আমি একটু দেখি। তারপরে হচ্ছে যে আমাদের ক্লাস মোটামুটি শেষের দিকে, আপনারা বুঝছেন কিনা আমাকে জানান, একটু দ্রুত জানান সবাই। হ্যাঁ, একটু চেক করি। বুঝছি ভাইয়া। আচ্ছা, আমাদের আজকে যতটুকু থিওরি পড়ানোর কথা ছিল সেইটুকু থিওরি পড়ায় আমি শেষ করতে পারছি আল্লাহর রহমতে। আসেন এবার আমরা কিছু অঙ্কে যাই। ঠিক আছে, দেখি কত অঙ্ক করতে পারেন আপনারা, আপনারা অঙ্ক নিয়ে অনেক উৎসাহী। তো থিওরি যদি পারেন অঙ্ক অবশ্যই পারবেন। ঠিক আছে, ও আচ্ছা, আরেকটা জিনিস বলতে ভুলে গেছি ভাইয়া, সেটা বলি। দেখেন আপনাদের বইতে, মানে আমি আজকে শেষ করতে পারিনি, এখন আমার 2-3 মিনিট লাগবে। হ্যাঁ, আপনাদের বইতে ইয়ং এর গুণাঙ্ক বের করার জন্য একটা সিস্টেম দেওয়া আছে। ঠিক আছে, যে আপনারা যদি কলেজে যাইতেন তাহলে হচ্ছে আপনাদেরকে দেখাইতো যে ভার্নিয়ার স্কেলের মাধ্যমে কিভাবে ইয়ং এর গুণাঙ্কটা বের করে। তা আমি সেই সিস্টেমে যাব না, কিন্তু সেই সিস্টেম থেকে একটা গ্রাফ আসে ভাইয়া, সেই গ্রাফে যাব। ঠিক আছে, গ্রাফটা কি, গ্রাফটা হচ্ছে এমন। ঠিক আছে, গ্রাফটার ভিতর হচ্ছে আপনার দৈর্ঘ্য বরাবর হচ্ছে এম ভর রাখে। হ্যাঁ, আর হচ্ছে কি, মানে সরি, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে ভর নেয়, ভরের বৃদ্ধি নেয়। আর হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর কি নেয়, আপনার দৈর্ঘ্য বিকৃতি নেয়। ঠিক আছে, তো ভাইয়া কিন্তু একটু আগেই বলছি, একটু আগে কি বলছি, যে আমি ভর যত বাড়াবো, ভর বাড়ানো মানে কি, ভর বাড়ানো মানে হচ্ছে আমার এম ইন্টু জি এর মান বাড়ানো, তার মানে ওজন বাড়ানো। ঠিক আছে, আর ওজন বাড়ানো মানেই তো আমার বল বাড়ানো, তাই না? তার মানে বল বাড়ানো আর ভর বাড়ানো কি সেম কথা। তার মানে বলের সাথে সাথে বল যত বাড়াবো তত বেশি কি তার বিকৃতি হবে না, মানে বল আর বিকৃতি কি সমানুপাতিক কিন্তু। ঠিক আছে, তার মানে কি ভর আর বিকৃতিও সমানুপাতিক হবে। ঠিক আছে, তার মানে আমি যত ভর বাড়াবো তার বিকৃতি তত হবে। তার মানে গ্রাফটা অনেকটা এরকম হবে, স্থিতিস্থাপক সীমার মধ্যে গ্রাফটা কি হবে, এমন হবে, একদম বরাবর হবে, মূল বিন্দুগামী একটা সরলরেখা হবে। ঠিক আছে, তো এখন এখান থেকে অনেক সময় হয় কি, আপনাদেরকে ইয়াং এর গুণাঙ্ক বের করতে দিতে পারে। ঠিক আছে, বা ইয়াং এর গুণাঙ্ক বের করতে বলে অনেক সময়, কিভাবে বলে সেটা একটু ভাইয়েরা করি। হ্যাঁ, আপনাকে তখন করবে কি, তখন হচ্ছে যে আপনাকে মনে করেন বলে দিবে যে যখন দৈর্ঘ্য বিকৃতি 1 মিটার, ঠিক আছে, তখন ভর ছিল 5 কেজি। ঠিক আছে, বললাম আর কি, এমনি বললাম আর কি, আমি জানি না এক্সাক্ট ভ্যালু কত। ঠিক আছে, যখন এটার মান হচ্ছে 2 মিটার তখন ভর হচ্ছে মনে করেন 10 কেজি। ঠিক আছে, তো এই দুইটা পয়েন্ট আপনাকে দিয়ে দিল না, এই যে দেখেন, একটা পয়েন্ট এটা দিয়ে দিচ্ছে, একটা পয়েন্ট এটা দিচ্ছে। এখন আপনাকে বলছে এখান থেকে ইয়াং এর গুণাঙ্কটা বের করো। এখান থেকে কি বের করতে বলছে, ইয়াং এর গুণাঙ্ক বের করতে বলছে। ঠিক আছে, তো আমরা কিন্তু অলরেডি জেনে গেছি যে এটা কি, ওজনের সাথে দৈর্ঘ্য বিকৃতির কি একটা সম্পর্ক এখানে। ঠিক আছে, তো ইয়াং এর গুণাঙ্ক থেকে আমরা কি জানি, দেখেন তো, ইয়াং এর গুণাঙ্ক সূত্রটা কি, এফ বাই এ ডিভাইডেড বাই এল বাই এল, এই তো ঘটনা। তাইলে এখন আপনাকে কি বলছে, ইয়াং এর গুণাঙ্ক বের করতে বলছে এখান থেকে। তো আমি কিভাবে করব, এখানে তো আমার এল আছে আর এম আছে, আর যেহেতু এটা একটা গ্রাফ দিছে, গ্রাফের ভিতরে আমার কি আছে, একটা সরলরেখা আছে। তার মানে আমি এই সরলরেখার সমীকরণ যদি কোনোভাবে বের করে ফেলতে পারি, কোনো না কোনো উপায়ে আমি কি করতে পারবো, ইয়াং এর গুণাঙ্ক বের করতে পারবো। ঠিক আছে, তাহলে আমি কি করব, দেখেন আমরা কি করি। আমার তো এখানে মানে চলক কয়টা, চলক হচ্ছে 2টা। হ্যাঁ, আমাদের নর্মাল সরলরেখার চলক থাকে কয়টা, 2টা থাকে, y = mx + c, এটা কি একটা সরলরেখা না? তো আমরা এরকম একটা সরলরেখার সমীকরণ আনবো, আর যেহেতু মূল বিন্দুগামী সরলরেখা y = mx হবে। ঠিক আছে, তাহলে আমি y = mx একটা আকার দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, তার মানে এই y টা কি l, ঠিক আছে, y l আর x কি m। ঠিক আছে, তো আমি দেখেন এইভাবে গুছাই, ওয়াইটা কি, সরি, এই ওয়াইটা হচ্ছে এল, তার মানে এই ছোট এলকে আমার এই পাশে আনতেই হবে অ্যাট এনি কস্ট। তো আমি আনি এফ বাই এ ডিভাইডেড বাই ওয়াই। ঠিক আছে, তো এখন দেখেন আপনার এলটাকে এই পাশে রাখলাম, ওই বড় এলটাকে ওই পাশে গুণ দিলাম। হ্যাঁ, তার মানে এফ বাই এ ওয়াই ইন্টু বড় এল এই পাশে। হ্যাঁ, ও আচ্ছা, আপনাকে তো বলছে এম এর কথা, মানে ওজনের কথা, তা আমার তো এখানে এফ রাখলে হবে না, ওজন আনতে হবে। এফ = কি, এম জি ইন্টু এল এ ইন্টু ওয়াই। ঠিক আছে, তাইলে জিনিসটা কি দাঁড়াচ্ছে, জি এল এ ওয়াই ইন্টু এম। ঠিক আছে, তাইলে আমার সমীকরণ কি দাঁড়াইলো, এল = জি এল এ ওয়াই ইন্টু এম দাঁড়াইলো। ঠিক আছে,
একটা জিনিস দেখেন, আমার কি ওয়াই ইকুয়াল টু এম এক্স রাখার সাথে এটা মিলাই, এই যে দেখেন ওয়াই, এই যে দেখেন এক্স, তাহলে এই টোটাল জিনিসটা কি এম। তার মানে আমাকে যদি এরকম গ্রাফ দেওয়া থাকে, আমি তার এম যদি বের করি বা এই গ্রাফের যদি ঢাল বের করতে পারি, সেই ঢালের মানটা কি জি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই হবে, ঠিক আছে। তো এখন দেখেন আপনি এটার ঢাল কিভাবে বের করতে পারেন, দেখেন এই পয়েন্টটা কত, এই পয়েন্টটা হচ্ছে 10,2, ঠিক আছে। এই পয়েন্টটা কত, এই পয়েন্ট হচ্ছে 5,1, এই যে এক্স এর ভ্যালু, এই যে ওয়াই এর ভ্যালু, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, ঠিক আছে। তো দুইটা যদি বিন্দু দেওয়া থাকে আপনাকে, আপনি কি ঢাল বের করতে পারেন না? ঢাল কিন্তু বের করতে পারেন। ঢাল ইকুয়াল টু কি, কোটি দ্বয়ের অন্তর ডিভাইডেড বাই ভুজ দ্বয়ের অন্তর, যদি আমি ভুল বলে না থাকি, ভুল বলার চান্স কম এখানে, ঠিক আছে। কোটি দ্বয়ের অন্তর কত 1, ভুজ দ্বয়ের অন্তর কত 5, ঠিক আছে। 1/5 হচ্ছে আপনার ঢালের মান, ঠিক আছে। তো আপনাকে এটা দেওয়া আছে, হ্যাঁ। এরপর আপনাকে মানে এই অঙ্কের মধ্যে আপনার আরও কিছু এডিশনাল ডাটা দেওয়া থাকবে। কি কি ডাটা দেওয়া থাকবে, মনে করেন জি এর মান বলে দিবে আপনাকে, জি এর মান হচ্ছে 10, ঠিক আছে। তারপরে যেই বস্তুটার প্রসারণের কাজ, সেই বস্তুটার মনে করেন আপনার ক্ষেত্রফল দেওয়া থাকবে, ক্ষেত্রফল হচ্ছে মনে করেন 2 মিটার স্কোয়ার, ঠিক আছে, এটা বললো। তারপরে দিয়ে হচ্ছে যে আপনার মানে এটার হচ্ছে কি আর কি, এটার যে আদি দৈর্ঘ্য সেটা বলতে পারে, আদি দৈর্ঘ্য হচ্ছে 2 না, ধরেন এটাও 10, আদি দৈর্ঘ্য মনে করেন 2 মিটার, ঠিক আছে। তো এরকম কিছু জিনিস আপনাকে ডেটা দেওয়া থাকবে, হ্যাঁ। এই ডেটাগুলো দেওয়া থাকবে এবং আপনাকে এই গ্রাফটা দেওয়া থাকবে, এখান থেকে বলবে ইয়াংয়ের গুণাঙ্কটা বের করো। তো এই ডেটাগুলো যদি দেওয়া থাকে, দেখেন অলরেডি আমরা এটার জন্য কি একটা গ্রাফের একটা মানে একটা সূত্র প্রডিউস করছি এটার জন্য, হ্যাঁ। সেখান থেকে আমরা কি জানি, সেখান থেকে আমরা জানি যে ঢাল ইকুয়াল টু কত, জি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই। ঢালের ভ্যালুটা আপনি বের করছেন কত, 1/5, 1/5 ইকুয়াল টু কত, জি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, ঠিক আছে। আপনাকে জি এর ভ্যালু দেওয়া থাকবে, এ এর ভ্যালু দেওয়া থাকবে, আর হচ্ছে যে এল এর ভ্যালু দেওয়া থাকবে। আপনি এখান থেকে ওয়াই কিন্তু ইজিলি বের করতে পারবেন। তো আশা করি আপনাদেরকে যদি এই গ্রাফটা দিয়ে দেয়, আপনারা কেউ হচ্ছে যে বিভ্রান্ত হবেন না বা বুঝবেন না এমন হবে না, ঠিক আছে। তো কেউ যদি কিছু না বুঝতে পারেন আমাকে দ্রুত জানান। ভাইয়া নেক্সট ক্লাস কবে, আজকের ক্লাস কি আর করবেন না? ভাই একটা কথা বলি শুনেন, আপনারা যদি একটু আমার সাথে থাকেন, রেসপন্স করেন ভালোভাবে, তাহলে আমার না পড়াইতে আরও ভালো লাগে, সত্য কথা যেটা। বা আমি তখন আরেকটু ফিল করি যে হ্যাঁ আমার আরেকটু বেশি পড়াইতে হবে বা আরেকটু এভাবে করলে ভালো হবে। আমি কিন্তু প্রতিদিন মনে করেন আমি প্রতিদিন অনেক চিন্তা করি যে কিভাবে পড়াইলে আরেকটু ভালো পড়ানো যাবে বা হচ্ছে আপনারা আরেকটু ভালো বুঝতে পারবেন বা আরেকটু আপনারা সবাই আসবেন। এই কিছু মানুষই আসে, রেগুলার এই কয়টা ভিউই পাই, রেগুলার এই কয়টা মানুষই। আপনারা কি একটু বন্ধুদেরকে বললে কি ক্ষতি হবে নাকি আমি খারাপ পড়াই যে বাকিদেরকে বলা যাবে না? আই ইকুয়াল টু 2টা এম কেন, কই আই ইকুয়াল টু 2টা, ও এল ইকুয়াল টু 2টা এম কেন, এল এর মানে 2টা এম কই পেলেন ভাইয়া? বুঝি নাই, আরেকবার বলেন, কোথায় 2টা এম? 2টা এম না তো, একটা এম থাকার কথা। আমি কোথাও 2টা এম দেখতেছি না। এম কই 2টা এম পেলেন আপনি? এল একটা এম, এটার সাথে তুলনা করলাম, এখানে একটা এম না, 2টা এম আমি কোথাও দেখতেছি না। ও এম এর ভ্যালু 2টা কেন, আচ্ছা বুঝছি কি বলছেন। হ্যাঁ এম এর ভ্যালু 2টা কেন, আপনাকে বলছি কি, দেখেন আমি যত বেশি বল প্রয়োগ করব তত বেশি বস্তুর বিকৃতি হবে না। এখন বল প্রয়োগ করা মানে কি, বল প্রয়োগ করা মানে হচ্ছে আমি বেশি ওজন চাপাইতেছি, তাই না? এখন ওজন বেশি চাপাইতেছি, আমার তো অভিকর্ষজ ত্বরণ সেম, তার মানে আমার কি বস্তুর ভর চেঞ্জ করতে হবে। প্রথমে 10 কেজি ভরের বস্তু দিছি ধরেন, পরে 20 কেজি ভরের বস্তু, পরে 30 কেজি ভরের বস্তু, মানে হচ্ছে আমি ওজনের চেঞ্জ করতেছি কন্টিনিউয়াসলি। ওজন চেঞ্জ করলে কি আমার বল চেঞ্জ হয়ে যাবে না? তো এখানে এইটাই বলছে, মানে এখানে বলের কথা না বলে এখানে আপনাকে ওজন দিয়ে প্রকাশ করছে। এই জন্য হচ্ছে যে 2টা বল, যে যখন আমি 5 কেজি ওজন চাপাইছি, মানে 5 কেজি সমপরিমাণ বল যেটা এখানে ধরেন, এটার ক্ষেত্রে কত আসবে, 5 যদি দেই আর হচ্ছে 10, তার মানে হচ্ছে 50 নিউটন বল। তার মানে এখানে কি বোঝাচ্ছে যে 50 নিউটন বল দিলে 1 মিটার হচ্ছে কি হবে আপনার পরিবর্তন হবে। আবার এইটার ক্ষেত্রে কি হবে, অনুরূপভাবে চেঞ্জ হবে। আশা করি যে 2টা বলের কথা বলছেন, এটা কে আবু শাহিন, হ্যাঁ তার সেটা বুঝতে পারছেন আশা করি। হ্যাঁ ভেরি গুড, আপনারা কারা কারা রেসপন্স করেন আমার মনে আছে। আসলে আমি হচ্ছে যে 2-3জনকে আমি ফলো করি রেগুলার, হ্যাঁ এই 3জন মানুষ রেগুলার হচ্ছে যে আমার সবগুলা ক্লাসের লেকচারগুলো আপডেট দেয়, ক্লাস নোট দেয়, তারা হচ্ছে কিছু প্রবলেমস দেয়। আমি চেষ্টা করি যে এই 3জন মানুষ যদি কোনো পোস্ট করে বা হচ্ছে প্রবলেম দেয়, আমি চেষ্টা করি যে এদেরটা একটু তাড়াতাড়ি সলভ করে দেওয়ার জন্য, ঠিক আছে? আপনারা যদি বাকিরাও করেন, বাকিরাও পোস্ট করেন, আমি আপনাদেরগুলোও সলভ করে দিব, এটা নিয়ে কোনো ডাউট নাই, ঠিক আছে? কিন্তু আপনারা আসলে করেন না, সমস্যা হচ্ছে এখানে। ও আচ্ছা, এটা থেকে এটা দেখতে দেখতে আরেকটা জিনিস মনে পড়লো যে আরেকভাবে অঙ্ক দেওয়া যায় এই গ্রাফটা থেকে। হ্যাঁ কিভাবে দেওয়া যায় সেটা একটু দেখাই, ঠিক আছে? আপনাকে ধরেন এই গ্রাফটাই দেওয়া থাকলো, হ্যাঁ
হ্যাঁ দাঁড়ান আমি একটু চিন্তা করি অঙ্কটা কি হইতে পারে। হ্যাঁ এই গ্রাফটাই দেওয়া থাকলো, ঠিক আছে, এই গ্রাফের এখানে এখন ডাইরেক্ট এফ দেওয়া থাকলো। হ্যাঁ এফ দিয়ে বললো যে এফ এর মান হচ্ছে 10, আর আপনাকে এল এর ভ্যালু দেওয়া থাকলো, মানে আপনার যে দৈর্ঘ্য পরিবর্তন এল হয়েছে এই সাইডে এল, দৈর্ঘ্য বিকৃতি মনে করেন এখানে দেওয়া থাকলো 10, তার মানে 10 নিউটন বল প্রয়োগে 10 মিটার কি হয়েছে, বিকৃতি হয়েছে, ঠিক আছে। তো বলছে এইটার ফলে যে মোট আয়তনে যেই কৃত কাজটা হয়েছে সেই কাজটা বের করো, ঠিক আছে। তো আমরা কি জানি, আমরা যদি ইন্টিগ্রেট করি তাহলে এই অঞ্চলটা ব্যাপী যেই অংশটা পাবো সেটাকে আমার কাজ নির্দেশ করবে না, কাজ কিন্তু নির্দেশ করবে। হ্যাঁ তো এখন দেখেন এটা কি একটা ত্রিভুজাকার ক্ষেত্রের ক্ষেত্রফল না, তার মানে এই ত্রিভুজ ক্ষেত্রের ক্ষেত্রফল এখানের কৃত কাজটা নির্দেশ করবে। আর হচ্ছে এইটুকু যেহেতু 10, তার মানে হচ্ছে এইটুকুও 10। আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি, হাফ ইন্টু ভূমির মান কত, ভূমির মান কিন্তু 0 থেকে 10, চেঞ্জ কতটুকু 10, ভূমি গুণন উচ্চতা, তার মানে 100 ইন্টু 150 হবে, ঠিক আছে। তার মানে 50 বর্গ একক হচ্ছে কি আপনার হচ্ছে ক্ষেত্রফলের পরিবর্তন, তার মানে আপনার এখানে কাজ কতটুকু হয়েছে 50 জুল, ঠিক আছে। এভাবে বলতে পারবেন কাজের একক কি জুল, তো 50 জুল কাজ হয়েছে আপনি বলতে পারবেন এখান থেকে, ঠিক আছে। তো আপনি এটা আরেকভাবে করতে পারেন, আমরা কিন্তু একটু আগে সূত্র শিখছি যে ওয়ার্ক ডান কত হয় হাফ ইন্টু এফ ইন্টু এল, দেখছেন এল এর ভ্যালু দেওয়া আছে আপনাকে, এই একই জিনিস, ঠিক আছে। তো দুইভাবে করা যায় আর কি, আপনাকে গ্রাফ দিয়ে দিলে এভাবে আপনি গ্রাফিক্যালি চিন্তা করতে পারবেন, চিন্তা করে আপনি করতে পারবেন, ঠিক আছে। কোনো একটা সময় মনে করেন আপনার গ্রাফটা আসলো এরকম এরকম, তো গ্রাফ দেখে আপনারা ইউজ টু, যা দিবে সব পারতে হবে, কথা হচ্ছে এটা। মনে করেন আপনার গ্রাফটা কেমন দিল, গ্রাফটা হচ্ছে এমন শুরুতে, তারপরে গ্রাফটা মনে করেন এমন, ঠিক আছে, গ্রাফটা এমন গ্রাফটা এমন। তো এই যে দেখেন আপনাকে এই জায়গার ভ্যালু দিয়ে দিল, এটা হচ্ছে এফ, এই জায়গার ভ্যালু হচ্ছে 10, এই জায়গার ভ্যালু কত 20, আপনাকে এটা দেওয়া থাকলো। হ্যাঁ আর হচ্ছে আপনার এই জায়গায় মনে করেন দৈর্ঘ্য বিকৃতি, আচ্ছা দৈর্ঘ্য বিকৃতি এমনি না, এমনি দিব, হ্যাঁ এমনিই দিই সমস্যা নেই। তো দৈর্ঘ্য বিকৃতি কত দিল 10 দিল, ঠিক আছে। তো এটা যদি হয় আপনাকে যদি বলে এখানে কৃত কাজ কতটুকু হয়েছে, কৃত কাজ কি এই টোটাল অংশটার যে ক্ষেত্রফল সেটা কি আপনার কৃত কাজ না, কৃত কাজ কিন্তু এই টোটালটা, ঠিক আছে। আচ্ছা এখানে একটা জিনিস আপনারা চিন্তা করেন, আপনার কৃত কাজ টোটালটা ঠিক আছে, কিন্তু কথা হচ্ছে আপনার কাজ তখন হবে যখন বিকৃতি হবে, তাই না। তো এইটুকু বিকৃতি হয়েছে ভালো কথা, এইটুকু বিকৃতি হওয়ার পরে তো আপনার আর বিকৃতি হয়নি, তাহলে কি আপনার কাজ হয়েছে, কাজ কিন্তু হয়নি। মানে আপনি যতই বল রাখছেন আপনার কি হয়েছে, এখানে কোনো কাজ হয় নাই, কাজ না হওয়ার কারণে আপনার কোনো বিকৃতি ঘটে নাই, মানে হচ্ছে আপনার তখন কি বিকৃতির মান 0, তার মানে হাফ ইন্টু এফ ইন্টু এল, ঠিক আছে। আপনার এই যে 10 পরিবর্তন করছেন তার ফলে আপনার কতটুকু এল এর মান কত আসছে 0, তার মানে আপনার কাজের মান কত 0, তার মানে আপনার এইখানে এটা দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই, এইটুকু বাদ দিয়ে দিবেন, খালি এইটুকু অংশের ইয়া করবেন, এইটুকু অংশ কি হাফ ইন্টু ভূমি গুণন উচ্চতা করে আপনি বের করে ফেলতে পারবেন ইজিলি, ঠিক আছে। তার মানে কাজ তখন কতটুকু হবে, এতটুকু। যত রকমের গ্রাফি দেখে এভাবে চিন্তা করবেন, চিন্তা করলে হবে, ঠিক আছে। তো এই হচ্ছে ঘটনা, মানে আমি আরেকটা জিনিস চিন্তা করছিলাম, তো ওই চিন্তাটা দেখলাম যে পরে আবার ঘুরে গেছে, ঠিক আছে। অঙ্কটা কি বুঝতে পারছেন কিনা সবাই একটু জানান তো ভাইয়াকে, আপনাদের এগুলো কি বোঝা গেছে কিনা সব আমাকে একটু জানান। আজকের ক্লাস মানে অলরেডি 1.5 ঘন্টা এক্সিড করছে, আপনাদের কি বোরিং লাগতেছে? বোরিং না লাগলে কিছু অঙ্ক দেখাবো আরও, আর বোরিং লাগলে ছুটি। কনস্ট্যান্ট বইটা বোরিং লাগতেছে, ছুটি চান? কে জানি জি বলছে। হ্যাঁ ইকুয়াল টু এম, এল ইকুয়াল টু, ও আচ্ছা ইকুয়াল টু এম কেন লিখছি, এল ইকুয়াল টু জি ইন্টু বড় এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই ইকুয়াল টু এম কেন লিখছি এটা বলতেছেন। এটা সূত্রটা কীভাবে আসছিল দাঁড়ান আমি একটু দেখি, ওয়াই ইকুয়াল টু এম এক্স, এটার সাথে আমি তুলনা করব, তাহলে আমার সূত্রটা কী ছিল, ওয়াই ইকুয়াল টু এফ বাই এ ইন্টু এল বাই এল, ঠিক আছে। তাইলে আমার কি এই ছোটো এলটা এই পাশে আনতে হবে, তার মানে এফ এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, ঠিক আছে। তো আমার এফ ইকুয়াল টু কি এম জি ইন্টু এল ডিভাইডেড বাই এ ইন্টু ওয়াই, তো আমি কি করব, এ জি ইন্টু এল এ ইন্টু ওয়াই এটা রাখলাম ইন্টু এম লিখলাম। তো আমার সূত্রের এম এর সাথে এই এমটা মিলাইলাম, আচ্ছা হ্যাঁ সূত্রের এক্স এর সাথে এই এমটা মিলাইলাম, আর হচ্ছে এই এম এর ভ্যালুটা এই এম এর ভ্যালু, এই এমটা হচ্ছে ঢাল, ঢাল আপনি মনে হয় এটার সাথে মিক্স করে ফেলতেছেন। এই এমটা কি নির্দেশ করে, ঢাল নির্দেশ করে, আর এটা কি আপনার বড় এম, ঠিক আছে, এটা কি বড় এম, বড় এমটা হচ্ছে ওজন। এই এমটা কি, এই এমটা হচ্ছে ঢাল নির্দেশ করে, এই অংশটা কি এই এম এর সমান, এই এমটা কি ঢাল, আবারও বলতেছি এই এমটা হচ্ছে কি ঢাল। আপনার মেবি এটা নিয়ে গ্যাঞ্জাম লাগছে, ঠিক আছে।
তো আশা করি বুঝতে পারছেন। এখন যদি বুঝতে পারছেন, আচ্ছা লাবণ্য রেজিস্ট্রেশন না জি না ভাইয়া আপনার বাড়ি কি সিটিজি? না ভাই আমার বাড়ি সিটিজি না, তবে দোয়া রাখবেন আজকে আমি হচ্ছে যে চিটাগং যাচ্ছি। আপনাদের এই ক্লাসটা শেষ করে আমি ব্যাগ গুছাইতে বসবো, আমি তারপর চিটাগং যাব। নেক্সট ক্লাসগুলো আল্লাহ বাঁচাইলে চিটাগং থেকে হবে, ঠিক আছে? তো এখন ঘটনা হচ্ছে আপনাদেরকে কিছু অঙ্ক করাবো কিনা, একজন না বলছে, একজন জি ভাইয়া বলছে। কোনটা যে বোরিং লাগে কোনটা যে বোরিং লাগে না আপনাদের বুঝি না। আচ্ছা ইয়ে দেই, আজকে কি আর অঙ্ক করবেন? এ হচ্ছে ইয়েস, বি হচ্ছে নো। এস বললে অঙ্ক কয়েকটা অঙ্ক করাবো, আর নো বললে ছুটি। আমার পড়ানো যা পড়ানো হয়ে গেছে, এখন বুঝছি। ওকে ভাইয়া ঠিক আছে, ধন্যবাদ। আমাকে একটু দ্রুত বলেন। আর এটা হচ্ছে কি ম্যাথ করবেন কি না, আরেকটা জিনিস, এই যে নতুন প্যাটার্নটা যে করলাম আমরা, যে নতুন প্যাটার্নে যে অঙ্ক করতেছি, তারপরে অ্যাডমিশনের প্রশ্ন সলভ করতেছি, এইটা কি আপনাদের কাছে ইফেক্টিভ মনে হয় কি না, বা এটা কি বোরিং লাগে কি না? যদি ইফেক্টিভ মনে হয় এস দিবেন, আর যদি ইফেক্টিভ না লাগে নো দিবেন, তাহলে আবার আগের প্রসেসে ফেরত যাব, ঠিক আছে? ও আচ্ছা, ভালো, ধন্যবাদ। বোরিং না লাগলে আমারও ভালো লাগে। ম্যাথ ইয়েস, ওকে। বাপরে বাপ, সব ম্যাথ করতে আগ্রহী। আসেন সহজ কিছু ম্যাথ করাই। আজকে কঠিন ম্যাথ আর করাবো না, তবে বাড়ির কাজ দিব ইনশাল্লাহ। আমি সুযোগ করে বাড়ির কাজ দিয়ে দিব, আপনারা বাড়ির কাজগুলো পোস্ট করবেন, কেমন? বাড়ির কাজ পোস্ট না করলে কিন্তু ভালো হবে না। আচ্ছা এখন যেই প্রশ্নটা করব সেটা হচ্ছে ডিউ 12-13 ব্যাচের একটা প্রশ্ন। হ্যাঁ, সেই প্রশ্নটা কি ছিল? প্রশ্নটা ছিল যে 5 মিটার দৈর্ঘ্যের কোনো তারের উপর 100 নিউটন বল প্রয়োগের ফলে এর দৈর্ঘ্য 5% বৃদ্ধি পেল। দৈর্ঘ্য কি করলো? 5% বৃদ্ধি পেল। হ্যাঁ, তো এখানে কৃত কাজ কত বা ডব্লিউ এর মান কত সেটা জানতে চাইছে। আচ্ছা আপনারা যদি কেউ ভাবেন যে ভাইয়া কোথা থেকে এই অঙ্কগুলো করাচ্ছে বা কোথা থেকে দিচ্ছে, এটার কোনো সুনির্দিষ্ট হিসাব নাই। আমার কাছে হচ্ছে 3-4টা বই আছে, সেখান থেকে দেই। আর আজকে থেকে মানে এই যে এই ক্লাসটা, এই চ্যাপ্টারটা যখন শুরু করলাম তখন থেকে আমার মনে হলো যে উদ্ভাসের কিছু কনসেপ্ট বুক আছে, হ্যাঁ, ওটা অ্যাডমিশনের সময় পড়ায়। তো হচ্ছে যে এই যে মনে করেন 2-4টা জিনিস এক্সট্রা দেখাচ্ছি বা 2-4টা অঙ্ক যে এই অঙ্কগুলো যে করাচ্ছি, এগুলো হচ্ছে আমি ওই কনসেপ্ট বুক থেকে করাই। তো আপনারা যখন অ্যাডমিশনের সময় সাধারণত ইঞ্জিনিয়ারিংয়ের জন্য পোলাবেন উদ্ভাসেই ভর্তি হয় সাধারণত, তো ওই টাইপের অঙ্কগুলোই করাচ্ছি। দেখেন এইগুলাই আসে, ঠিক আছে, বা এইগুলাই করায় তারা, ঠিক আছে? তো ভালোভাবেই বলতেছি। তো ঘটনা হচ্ছে এটা যে আমি এই বইগুলো ফলো করি। আবার হচ্ছে যে মনে করেন যে আপনারা অনেকে ইউটিউবে অনেকের ভিডিও দেখেন, ঠিক আছে? তো আমি হচ্ছে যে যখন ক্লাস নেই, যেই টপিকটা আমার মনে হয় যে এই টপিকটা আমি যেভাবে বুঝাবো সেই জিনিসটা কঠিন মনে হবে, এটা আপনারা করতে আমার কথা শুনেন। তো তখন হচ্ছে যে আমি করি কি, যে আমি কিন্তু ভিডিও দেখি। আমি একটা ক্লাস নেওয়ার আগে আমি 8টা-10টা যতজনের ভিডিও পাই, আমার যতক্ষণ ভালো লাগে আমি দেখতে থাকি, ঠিক আছে? তারপরে যেই জিনিসটা ভালো মনে হয়, যদি কোনোটা ভালো না হয় সব বাদ, আমারটাই ভালো। আর যদি কোনোটা ভালো মনে হয় আমি সেটা গ্রহণ করি, ঠিক আছে? সবসময় ভালোকে গ্রহণ করবেন, সবসময় যে আমারটাই ফলো করতে হবে এমন কোনো কথা নেই। আপনার কাছে 10টা সোর্স আছে, 10টা সোর্সই ফলো করেন, তারপর যেটা ভালো লাগে সেটা নিজের জন্য নিয়ে নেন, ঠিক আছে? সবার যে সব কিছু সবারটা ভালো লাগবে এমন কোনো কথা নেই। আর সবসময় ভালোকে সাধুবাদ জানাবেন, এটা হচ্ছে কথা। একটা রিকোয়েস্ট থাকবে সবার জন্য, ঠিক আছে? তো এটা করে ফেলেন, দেখি পোলাবেন কি করতেছে। আমারও তো কেউ কিছু বলেন না আপনারা। পোলাবেন অঙ্ক না করে ইএসএস করতেছে এখন। আচ্ছা দেখেন, 5 মিটার দৈর্ঘ্যের কোনো তারের উপর 100 নিউটন বল প্রয়োগ করলে এর দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়? 5% বৃদ্ধি পায়। দৈর্ঘ্য কতটুকু বৃদ্ধি পায়? 5% বৃদ্ধি পায়। কতর 5%? এই 5 মিটারের 5% দৈর্ঘ্য বৃদ্ধি পায় না? তার মানে দৈর্ঘ্য বৃদ্ধি কতটুকু? দৈর্ঘ্য বৃদ্ধি বা এল এর ভ্যালু কত? 5-এর 5%, ঠিক আছে? মানে 5 × 5/100, তার মানে হচ্ছে 25/100, তার মানে কত? 0.25। 0.25 মিটার আপনার দৈর্ঘ্য বৃদ্ধি হলো, ঠিক আছে? আবার হচ্ছে আপনাকে বল দেওয়া আছে, কৃত কাজ কত? কৃত কাজের সূত্র তো একটু আগে শিখে ফেললাম, 1/2 × F × L, কাজ শেষ, এত জুল হবে, ঠিক আছে? কত সহজ একটা অঙ্ক আসছে দেখছেন। এখন একটা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির প্রশ্ন সলভ করি আমরা। হ্যাঁ, কার? জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির। আচ্ছা কে যেন বলছে ম্যাথ একটু কম করাইলে ভালো হয়। আচ্ছা একটু কমই করাবো, সমস্যা নাই। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হচ্ছে 14-15। হ্যাঁ, এগুলো কিন্তু নৈবিত্তিক, এগুলো কিন্তু আপনারা আসে। তো বল প্রয়োগের ফলে 10 মিটার দৈর্ঘ্য, কি ফোর্স প্রয়োগের ফলে 10 মিটার দৈর্ঘ্য ও
5 মিলিমিটার ব্যাসার্ধের 5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট তারের কি করছি, তারের দৈর্ঘ্য 0.8% বৃদ্ধি পেল, তারের দৈর্ঘ্য 0.8% বৃদ্ধি পেল, ঠিক আছে। তার মধ্যে সঞ্চিত শক্তি কত, এর মধ্যে সঞ্চিত শক্তির মান কত, সঞ্চিত শক্তি ইকুয়াল টু হোয়াট, যেখানে y এর ভ্যালু হচ্ছে 8 ইন্টু 10⁻11 নিউটন পার মিটার স্কোয়ার। হ্যাঁ, বলছে কি বল প্রয়োগ করছি, বল প্রয়োগের ফলে 10 মিটার দৈর্ঘ্য ও 5 মিলিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটা বস্তুর বা একটা দণ্ডের দৈর্ঘ্য 0.8% বৃদ্ধি পেল, তার মধ্যে সঞ্চিত শক্তি কত, যদি y এর ভ্যালু এটা হয়, ঠিক আছে। তো এখন দেখেন আমরা কিন্তু কয়েকটা সূত্রই ভাই আপনাদেরকে শিখাইছিলাম। তো এর মধ্যে একটা ছিল কি w ইকুয়াল টু কি YA L স্কোয়ার ডিভাইডেড বাই L, ঠিক আছে, YA L স্কোয়ার ডিভাইডেড বাই কি L, এটা কিন্তু আমরা শিখছিলাম, ঠিক আছে। আচ্ছা হাফ ছিল, একটা হাফ ছিল আগে, তার মানে হচ্ছে 12, ঠিক আছে, হাফটা সামনে দিলাম। তো এখন দেখেন আপনি এখান থেকে কিসের ভ্যালু জানেন, y এর ভ্যালু জানেন, তারপরে a এর ভ্যালু জানেন না, a এর ভ্যালু মানে কি, এটা কি একটা তার বলছে না, তো তারের ক্ষেত্রে কি হয় আমরা কি জানি, তারকে যদি জুম করি এরকম একটা সিলিন্ডার আকৃতির জিনিস পাই না, আর এ কি, এ হচ্ছে এই পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেটা, তো তারের পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত, পাই আর স্কোয়ার, আর এর ভ্যালু দেওয়া আছে, তাহলে পাই আর স্কোয়ার করে এটা বের করতে পারবেন। আর এল কি, এল হচ্ছে দৈর্ঘ্যর বৃদ্ধি কতটুকু, ঠিক আছে। তো 10 মিটার দৈর্ঘ্য ছিল আগে, হ্যাঁ, এখন দৈর্ঘ্য বৃদ্ধি পাইছে হচ্ছে 0.8%, তো আপনি এখান থেকে দৈর্ঘ্য বৃদ্ধি বের করে ফেলতে পারবেন, ঠিক আছে। আবার এই বড় এল এর মানও আপনি জানেন, ঠিক আছে। তারপরে ছোট এল এর মান, বড় এল এর মান জানেন, এর ভ্যালু জানেন, ওয়াই এর ভ্যালু জানেন, তো আপনার তো কাজের মান জুল বের হয়েই গেছে, ঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পারছেন। তো এইটার ভ্যালু কত, দুইটার ভ্যালু কত আসবে আমি বলে দিই। আগের অঙ্কের ক্ষেত্রে আপনার উত্তর আসবে 12.5 জুল, এর আগে যে অঙ্কটা করাইছি, আর এই অঙ্কটার ক্ষেত্রে উত্তর আসবে 6400 ইন্টু যদি পাই করেন যেটা আসবে সেটার জুল, ঠিক আছে, এরকম একটা কিছু আসবে। তো আপনারা এইগুলা করেন। আর হচ্ছে আচ্ছা বাকি যেই ম্যাথগুলো আছে বুঝতেই পারতেছেন যে এই যে সঞ্চিত শক্তি থেকে যেই ম্যাথগুলো আসে সেগুলো তুলনামূলক কি সহজ। তো নেক্সট দিন বা নেক্সট ক্লাসে ভাইয়া চেষ্টা করবো যে মানে আমি একটু কোশ্চেন ব্যাঙ্কগুলো ঘাটবো, ঘাটা দেখবো যে কোথা থেকে প্রশ্ন আসছে, এটা রিলেটেড কি আসছে, আমি সেগুলো নেক্সট দিন দেখাই দেবো ইনশাল্লাহ, আজকে ঘাটা নাই এটা। তো ঘটনা হচ্ছে যে আপনারা এগুলো করবেন আর ভাইয়া কিছু ম্যাথ দিয়ে দিব, সেই ম্যাথগুলো বাড়ির কাজ করবেন। আগের কাজ কি, আজকের কিন্তু কয়েকটা কাজ দিছি। 1 নম্বর, আবার বলতেছি ফাইনাল কথাবার্তা, এই যে শেষ করবো এখন, আর বিরক্ত হইেন না কেউ। 1 নম্বর ক্লাস নোট দিবেন, ঠিক আছে, ক্লাস নোটটা ওখানে প্রেজেন্ট করবেন, ঠিক আছে। ক্লাস নোট প্রেজেন্ট করলে আপনাদের যে অঙ্কগুলো ভুল হয়েছে বা যে অঙ্কগুলো ঠিক করা দরকার সেগুলো আমি বলে দিব, ঠিক আছে। তো এটা গেল 1 নম্বর। ক্লাস নোট কীভাবে প্রেজেন্ট করবেন, নিজের নাম দিবেন, তারপরে দেওয়া হচ্ছে যে আপনার কলেজের নাম দিবেন, তারপরে দেওয়া হচ্ছে যে আমাকে যদি মেনশন দেন, আমাকে মেনশন দেওয়াই লাগবে এমন কোনো কথা নেই, কিন্তু আমাকে মেনশন দিলে আমার জন্য খুঁজে পেতে সুবিধা হয়। আমি দেখি যে অমুক মেনশন ডিউ, তখন আমি ওটাতে ক্লিক করলে ডাইরেক্ট চলে যায়, নাহলে আমার বসে বসে খুঁজতে হয়। কারণ হচ্ছে আপনাদের সাদাব ভাই অনেক ফেমাস, উনি এক একটা পোস্ট করলে হাজার রিয়েক্ট করে কমেন্ট করে, তো আমি তখন আর আপনাদের এই পোস্টগুলো খুঁজে পাই না, ঠিক আছে। তো মেনশন দিলে আর কি খুঁজে পেতে সুবিধা হয়, তো চাইলে মেনশন দিতে পারেন, না দিলেও কোনো আপত্তি নাই। তারপর হচ্ছে যে বাকি সব তো দেখছিনি আগে যারা দিস তাদের মতো করে, হ্যাঁ। ক্লাস নোট দিবেন 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ভার সম্প্রসারণ লেখচিত্রটা এক পাশে আঁকবেন, কি ভার সম্প্রসারণ লেখচিত্র, এটার কাজ এখনই আমি ক্লাস শেষ করার সাথে সাথে ভার সম্প্রসারণ লেখচিত্র এক পাশে দিবেন, আরেক পাশে কি দিবেন, আরেক পাশে হচ্ছে আপনার লাইফ রিলেটেড যেই লেখচিত্রটা আঁকতে বলছি সেটা দিবেন, ঠিক আছে, আমি একটু দেখতে চাই কারটা কেমন। আর 3 নম্বর হচ্ছে যে আজকে 2-3টা ম্যাথের মনে হয় HW ছিল, সেই ম্যাথগুলো করবেন, ঠিক আছে, ম্যাথের HW করবেন। আর আমি ইনশাল্লাহ সুযোগ পেলে বাকি HWগুলো করে দিব। তো আমার জন্য দোয়া রাখবেন, আজকের ক্লাস কেমন হলো এটা আমাদেরকে জানাবেন অবশ্যই। আর হচ্ছে যে দোয়া রাখবেন, আমি চিটাং যাচ্ছি ইনশাল্লাহ যাতে সেফলি যেতে পারি, পরে আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।